আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমরা কার্ডিয়াক সাইকেল নিয়ে একেবারে ডিটেলস যাকে বলে সেটা জানবো। কার্ডিয়াক সাইকেল আমাদের অনেকেরই বুঝতে অনেক অসুবিধা হয়। তো কার্ডিয়াক সাইকেল বুঝতে পারলে আসলে আমাদের হার্ট রিলেটেড পরবর্তী যে ডিজিজগুলো আছে, পরবর্তী জীবনে আমাদের যেগুলো ফেস করা লাগবে সেগুলো বোঝা অনেক ইজি হয় আমাদের জন্য। এবং এটা বুঝতে পারলেই মনে করেন যে কার্ডিওলজির অর্ধেক শেষ। ঠিক আছে? তো কার্ডিয়াক ফিজিওলজির অর্ধেকই হচ্ছে কার্ডিয়াক সাইকেলটা বোঝা। এটা খুবই ইজি কিন্তু একটু গোলমেলে টাইপের। তো আমরা শুরু করি, চলেন। প্রথমে আমরা একটা কথা বলে নিই যে আমরা আগেও পড়েছি যে আমাদের হার্টের হচ্ছে 4টা চেম্বার থাকে, 2টা ভেন্ট্রিকল এবং 2টা হচ্ছে অ্যাট্রিয়াম। এবং এই দুইটা এক সাইডের একটা ভেন্ট্রিকল আর এক সাইডের একটা অ্যাট্রিয়াম মিলে একটা একটা পাম্প তৈরি করে। এভাবে আমাদের হার্টে মোট 2টা পাম্প তৈরি হয়। একটা পাম্প সে ব্লাড পাম্প করে হচ্ছে আমাদের পালমোনারি সার্কুলেশনে, আর একটা পাম্প সেটা আমাদের ব্লাড সার্কুলেট করে হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে। এভাবে 2টা পাম্প সিরিজে যুক্ত থাকে। ঠিক আছে? তাহলে আমাদের 4টা চেম্বার আছে আর 2টা পাম্প আছে। এই 4টা চেম্বার আর 2টা পাম্প কীভাবে কাজ করে এবং একটা হার্টবিট থেকে আর একটা হার্টবিটের মাঝে কি কি কাজ করে, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে যে একটা সাইক্লিক্যাল জিনিস চলে আমাদের হার্টে, এটাকে আমরা বলে থাকি হচ্ছে কার্ডিয়াক সাইকেল। সুতরাং কার্ডিয়াক সাইকেল যদি আপনাকে ডিফাইন করতে বলা হয় তাহলে এভাবে বলতে পারেন, দ্য কার্ডিয়াক ইভেন্টস দ্যাট অকার ফ্রম বিগিনিং অফ ওয়ান বিট টু দ্য বিগিনিং অফ দ্য নেক্সট। এর ভিতরে যতগুলো ইভেন্ট হয় সেগুলোই হচ্ছে আমাদের কার্ডিয়াক সাইকেল। ওকে? তো কার্ডিয়াক সাইকেলের টাইম কত? আমরা যদি বিভিন্ন গবেষণা থেকে দেখি তাহলে দেখবেন যে আমাদের যেই হার্ট রেটটা, আমাদের যে হার্ট রেট হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনেট টু কার্ডিয়াক সাইকেল টাইম, বা উল্টা করে আমরা বলতে পারি যে আমাদের কার্ডিয়াক সাইকেল টাইম ইজ ইনভার্সলি প্রপোর্শনেট টু হার্ট রেট। তো আমরা যদি 1 মিনিটের কথা চিন্তা করি, মানে হচ্ছে 60 সেকেন্ডের কথা, তাহলে এই 60 সেকেন্ডে আমরা একটা সুস্থ স্বাভাবিক একটা মানুষের কথা যদি চিন্তা করি, তার অ্যাভারেজ হার্ট রেট হয় হচ্ছে 75। ঠিক আছে? তো এই 75 যদি হার্ট রেট হয় তাহলে 1 মিনিটে তার যে কার্ডিয়াক সাইকেল টাইম সেটা দাঁড়ায় হচ্ছে 0.8 সেকেন্ড। তো আমরা যে হিসাবগুলো করব কার্ডিয়াক সাইকেলের, এটা মোটামুটি এই 0.8 সেকেন্ড ধরেই করব। কেমন? এখন হোয়াট আর দ্য কার্ডিয়াক ইভেন্টস? কার্ডিয়াক ইভেন্টস আমরা ইন্টারমিডিয়েটেও শিখে এসেছি যে মেইনলি 2টা ইভেন্ট এখানে হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাট্রিয়ালের ইভেন্ট বা অলিন্দের ইভেন্ট, আর একটা হচ্ছে নিলয়ের ইভেন্ট বা ভেন্ট্রিকুলার ইভেন্ট। তো অ্যাট্রিয়ামের আবার 2টা ইভেন্ট আছে, একটা হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টল হবে আর অ্যাট্রিয়ামের ডায়াস্টল হবে। ভেন্ট্রিকুলারও এরকম 2টা, একটা হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টল হবে আর একটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল হবে। এবং এগুলোর টাইমও আমরা তখন মুখস্থ করেছিলাম, তাই না? যে আমরা ভেন্ট্রিকুলার যেই সময়টা, এই সময়টা আমরা মনে রাখতাম হচ্ছে ভিডিসি দিয়ে, তাই না? ভিডাসি ভিডাসি দিয়ে মনে রাখতাম, তাই না? ভিডাসি 853 এটা দিয়ে মনে রাখতাম। তার মানে আমাদের যে ভেন্ট্রিকলের ডায়াস্টল হচ্ছে 0.5 সেকেন্ড, আর যে ভেন্ট্রিকুলার সিস্টল সেটা হচ্ছে 0.3 সেকেন্ড। এবং একইভাবে আমরা অ্যাট্রিয়ামেরটাও এভাবে মনে রাখতাম কি দিয়ে? অডাসি 871 দিয়ে। তার মানে অল ইনদের টোটাল সময় হচ্ছে 0.8 সেকেন্ড, যার ভিতরে ডায়াস্টল হচ্ছে 0.7 সেকেন্ড এবং সিস্টল হচ্ছে শুধুমাত্র 0.1 সেকেন্ড। এভাবে আমরা মনে রাখতাম। কেমন? তো এই টাইমগুলো আমাদের এখনও একটু মনে রাখতে হবে। আগে যেহেতু আমাদের পড়া আছে তো এটা নিয়ে আমি আর মাথা ঘামাচ্ছি না। এখন আসি, আমরা এখানে ডিটেলসটা পড়িনি আমরা ইন্টারমিডিয়েটে, কিন্তু এখানে আমাদের ডিটেলস লাগবে। ডিটেলস বলতে আমাদের যেই অ্যাট্রিয়ামের যে সিস্টলটা আছে এটাকে আবার আমরা 2টা ভাগে ভাগ করি। এটা ওখানেও ছিল যে প্রথম ফেজে কে আমরা বলি ডায়নামিক ফেজ, পরবর্তী ফেজকে আমরা বলি অ্যাডাইনামিক ফেজ, এবং ডায়াস্টল জাস্ট এক্স্যাক্টলি লাইক দ্য ইন্টারমিডিয়েট। ওকে? আর যে ভেন্ট্রিকুলার ইভেন্ট, ডায়াস্টল আর সিস্টল, এগুলোকে আবার কয়েকটা আমরা সাব ক্যাটাগরিতে ভাগ করতে পারি। যেমন ভেন্ট্রিকুলার সিস্টলকে আমরা আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ডে ভাগ করি, ম্যাক্সিমাম ইজেকশনে ভাগ করি, রিডিউসড ইজেকশনে ভাগ করি। এইভাবে 3টা ভাগে ভাগ করি আমাদের ভেন্ট্রিকুলার সিস্টলকে। আর ভেন্ট্রিকুলার ডায়াস্টলকে আবার আমরা 5টা ভাগে ভাগ করতে পারি, 5টা পিরিয়ড অফ ফ্রেমে। একটা হচ্ছে প্রোটোডায়াস্টলিক, একটা আইসোমেট্রিক রিল্যাক্সেশন, একটা র্যাপিড ইনফ্লো বা ফার্স্ট র্যাপিড ইনফ্লো, একটা হচ্ছে ডায়াস্টেসিস বা স্লো ইনফ্লো ফেজ, আর লাস্টে হচ্ছে লাস্ট র্যাপিড ইনফ্লো ফেজ। ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে আমাদের যে ভেন্ট্রিকুলার ইভেন্টগুলো। এখন এই সবগুলোর সময় যদি মনে নাও রাখতে পারেন, অ্যাটলিস্ট অ্যাট্রিয়ামের সিস্টলের সময় কত, অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় কত, ভেন্ট্রিকুলার সিস্টলের সময় কত, ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় কত, এই 4টা অ্যাটলিস্ট মনে রাখবেন। কেমন? এবং বাকিগুলো চাইলে আপনি মনে রাখতে পারেন, মনে রাখাই ভালো, অনেক সময় ধরতে পারে কেমন ভাইবাতে। তাহলে এটাই ছিল মোটামুটি হচ্ছে আমাদের কার্ডিয়াক সাইকেলের ইভেন্ট। এখন এই ইভেন্টগুলো কী করে হয়? আমরা জানি আমাদের যেই এসএ নোডটা আছে, এসএ নোডটা হচ্ছে আমাদের হার্টের পেস মেকার হিসেবে কাজ করে, এবং এই এসএ নোডটাই যে বিটে আমাদের ইম্পালস তৈরি করে, সেই ইম্পালসেই বাকি যেই
পার্টগুলো আছে আমাদের হার্টের কন্ডাকটিভ টিস্যু, সেগুলো ওই বিট ধরেই চলে, তাই তো? তাহলে এসএ নোড যেহেতু আমাদের একটা হার্টবিট শুরু করছে এবং এই এসএ নোডটা যেহেতু আমাদের অ্যাট্রিয়ামে থাকে এবং স্পেশালি রাইট অ্যাট্রিয়ামে থাকে, এই কারণে আমাদের হচ্ছে যে কার্ডিয়াক সাইকেল শুরু হয় হচ্ছে অ্যাট্রিয়াম থেকে। তার মানে কি, প্রথমে যেহেতু এসএ নোড ইম্পালস প্রডিউস করবে, তাহলে প্রথম যে ইভেন্টটা হবে কার্ডিয়াক সাইকেলের তার নাম হবে অ্যাট্রিয়াল সিস্টল। তাহলে যেহেতু এসএ নোড আমাদের রাইট অ্যাট্রিয়ামে থাকে বা অ্যাট্রিয়ামে থাকে, এই কারণে অ্যাট্রিয়াল সিস্টলটা হচ্ছে প্রথমে হবে। অ্যাট্রিয়াল সিস্টল সাথেই ফলোড বাই অ্যাট্রিয়াল ডায়াস্টল। ঠিক আছে? তাহলে অ্যাট্রিয়াল সিস্টল যখন হবে, অ্যাট্রিয়াল সিস্টলের ঠিক পরপরই শুরু হবে অ্যাট্রিয়াল ডায়াস্টল, এবং এই অ্যাট্রিয়াল সিস্টলের ঠিক পরপরই ভেন্ট্রিকুলার সিস্টলও হবে। কথাটা কীরকম হয়ে গেল না? অ্যাট্রিয়াল সিস্টলের পরে অ্যাট্রিয়াল ডায়াস্টল হচ্ছে, আবার অ্যাট্রিয়াল সিস্টলের পরেই ভেন্ট্রিকুলার সিস্টল হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা আগেও বলেছিলাম যে ভেন্ট্রিকল এবং অ্যাট্রিয়াম এই দুইটা হচ্ছে একটা ইনসুলেটর বা একটা ফাইব্রাস টিস্যু দিয়ে মাঝখানে আবদ্ধ থাকে, যার ভিতরে একটা মাত্রই এরিয়া আছে যেখান দিয়ে হচ্ছে আমাদের বিদ্যুৎ বা কারেন্ট চলাচল করতে পারে, সেটা হচ্ছে এভি নোড, তাই না? তো এই দুইটা মিলে আসলে দুইটা পাম্প তৈরি করে, অ্যাট্রিয়ামের মতো আর ভেন্ট্রিকল হচ্ছে ভেন্ট্রিকলের মতো। তো দেখা যায় আমাদের অ্যাট্রিয়াল সিস্টল যখন চলে তখন হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল চলছে। তার মানে অ্যাট্রিয়ালের যখন সিস্টল চলে, ভেন্ট্রিকলের তখন ডায়াস্টল চলে। কেন? কারণ আমরা যদি চিন্তা করি, এই যে এইটার কথা চিন্তা করুন, অ্যাট্রিয়াল যখন সিস্টল চলে তার মানে কি অ্যাট্রিয়াম কন্ট্রাকশন করছে। আচ্ছা, এখন অ্যাট্রিয়াম যদি কন্ট্রাকশন করে তার ব্লাডটা কোথায় পাঠাবে? সে ভেন্ট্রিকলে পাঠাবে। ভেন্ট্রিকল যদি এখন এই ব্লাডগুলো নিতে চায়, তাকে মানে প্রসারিত হওয়া লাগবে না, মানে উপর থেকে আপনি ফু দিবেন না নিচে বেলুনটা ফুলবে, তাই তো? তো এই যেই দিক থেকে ফু দিচ্ছেন এটা হচ্ছে আপনার রাইট অ্যাট্রিয়াম বা অ্যাট্রিয়াম, আর যেখানে এই হাওয়াগুলো ভরে বেলুনটা ফুলে উঠছে সেটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল। তার মানে অ্যাট্রিয়ামের যখন সিস্টল হবে, অ্যাট দ্য সেম টাইম ভেন্ট্রিকলের ডায়াস্টল হওয়া লাগবে, এবং উল্টাটিও সত্য। সেটা কি? আমাদের যখন অ্যাট্রিয়ামের ডায়াস্টল হবে তখন ভেন্ট্রিকলের সিস্টল হবে, কারণ কি ভেন্ট্রিকল তখন ব্লাডগুলো পাম্প করে আমাদের উপরের দিকে পাঠিয়ে দেবে। বোঝা গেল? তাহলে এই কথা দুইটা একটু মনে রাখতে হবে যে আমাদের অ্যাট্রিয়ালের সিস্টল যখন চলে, এক্স্যাক্টলি সেম টাইমে আমাদের ভেন্ট্রিকলের ডায়াস্টল চলে। আবার যদি উল্টা করে বলি, অ্যাট্রিয়ালের যখন ডায়াস্টল চলে তখন হচ্ছে ভেন্ট্রিকলে আমাদের সিস্টল চলে। তাহলে বোঝা গেল? তাহলে প্রথমে আমাদের অ্যাট্রিয়াল সিস্টল হবে, তারপরে অ্যাট্রিয়াল ডায়াস্টল হবে, আর অ্যাট্রিয়াল সিস্টলের পরপরই যখন অ্যাট্রিয়াল ডায়াস্টল হবে তখন ভেন্ট্রিকুলার সিস্টল হবে, আর ভেন্ট্রিকুলার সিস্টলের পরে তো অবশ্যই ভেন্ট্রিকুলার ডায়াস্টল হবে। বোঝা গেছে? এখন আসুন কি হয় আসলে এই জায়গাগুলোতে, সেগুলো আমরা দেখি। আমরা একে একে সবগুলোতে আসবো। প্রথমে আসি আমরা হচ্ছে অ্যাট্রিয়ামে। তো আমরা একটু আগেই বললাম যে অ্যাট্রিয়ামে হচ্ছে আমাদের এসএ নোডটা থাকে। যেহেতু অ্যাট্রিয়ামে এই এসএ নোডটা থাকে, এই কারণে আমাদের যেই কার্ডিয়াক সাইকেলের ইভেন্টগুলো অ্যাট্রিয়াল সিস্টল থেকেই শুরু হয়। ঠিক আছে? তাহলে অ্যাট্রিয়াল সিস্টল থেকে শুরু হলো। এই অ্যাট্রিয়াল সিস্টলের সময় কি হয়, আমাদের অ্যাট্রিয়ামটা কন্ট্রাক্ট করে, বা সিস্টল মানে তো কন্ট্রাকশন, তাই না? অ্যাট্রিয়াম যখন কন্ট্রাক্ট করবে তখন কী হবে, অ্যাট্রিয়ামের যে ব্লাডগুলো আছে সেগুলো বেরোতে হবে। তো অ্যাট্রিয়ামের ব্লাড বের হয়ে কোথায় যাবে? ভেন্ট্রিকলে যাবে। তাহলে এই রাইট ভেন্ট্রিকলে যাবে। এই রাইট ভেন্ট্রিকলে যখন যাবে তখন এই ভালভটা কী হবে, আমাদের যেই রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ বা রাইট ট্রাইকাসপিড ভালভ যেটাকে আমরা বলি, এই ট্রাইকাসপিড ভালভটা খোলা থাকবে। ঠিক আছে? তো এই অ্যাট্রিয়াল সিস্টলের মাধ্যমে অ্যাট্রিয়ামের যে ব্লাডগুলো আছে সে হচ্ছে এই খোলা ট্রাইকাসপিড ভালভ দিয়ে সে হচ্ছে ভেন্ট্রিকলে পাঠিয়ে দিবে। এই যে ইভেন্টটা হচ্ছে, এই ইভেন্টের প্রথম যখন কন্ট্রাকশন শুরু হয়, এটা তো 0.1 সেকেন্ড থাকে, তাই না? টোটাল অ্যাট্রিয়াল সিস্টলটা এই 0.1 সেকেন্ডকে যদি দুই ভাগে ভাগ করি, তাহলে 0.05 সেকেন্ড প্লাস 0.05 সেকেন্ড। এই প্রথম যেই 0.05 সেকেন্ড, এই সময়টাতে অ্যাট্রিয়াম অনেক জোরে কন্ট্রাকশন করে। তো অ্যাট্রিয়াম অনেক জোরে কন্ট্রাকশন করে বলে এই অ্যাট্রিয়ামের ভিতরে যে ইন্ট্রা অ্যাট্রিয়াল প্রেশার, এটা অনেক বেশি থাকে। এই ইন্ট্রা অ্যাট্রিয়াল প্রেশার যেহেতু অনেক বেশি থাকে, এই কারণে এই প্রথম যেই ফেজটা, এখানে যে ব্লাডের ইজেকশন টু দ্য ভেন্ট্রিকল, এটা সব থেকে বেশি হয়। এই ব্লাডের ইজেকশন সব থেকে বেশি হয় বলে এইটাকে আমরা বলি হচ্ছে ডাইনামিক ফেজ। ঠিক আছে? কেন ডাইনামিক ফেজ বলছি? কারণ এখানে আমাদের ম্যাক্সিমাম কন্ট্রাকশন অফ অ্যাট্রিয়াল মাস্কুলেচার হচ্ছে, যার ফলে আমাদের যেই ইন্ট্রাঅ্যাট্রিয়াল প্রেশার অনেক বেড়ে যাচ্ছে। এই কারণে এটাকে আমরা বলছি হচ্ছে ডাইনামিক ফেজ। এখন ডাইনামিক ফেজের সময় দেখা যায় বেশিরভাগ ব্লাডই হচ্ছে আমাদের ভেন্ট্রিকলে চলে গেছে, এখন অল্প পরিমাণ ব্লাড আছে। তাহলে একটা বেলুনের ভিতরে অল্প পরিমাণ পানি আছে, সেটাকে যদি আপনি চাপ দেন, যে পরিমাণ প্রেশার ক্রিয়েট হবে, আর একটা বেলুনের ভিতরে অনেক বেশি পরিমাণ পানি আছে, তাতে যদি চাপ দেন একই পরিমাণ, যে পরিমাণ প্রেশার ক্রিয়েট হবে সেটা কি সেম? অবশ্যই না, কারণ এখন যদি পানি কম থাকে বেলুনে, চাপ দিলে চাপটা কম হবে ভিতরে, তাই তো? এক্স্যাক্টলি সেম জিনিসটা হচ্ছে অ্যাট্রিয়ামের ক্ষেত্রেও ঘটে।
যখন ডাইনামিক ফেজের সময় বেশিরভাগ ব্লাডই পাম্প করে হচ্ছে আমাদের ভেন্ট্রিকলে চলে গেছে, বাকি যে ব্লাডগুলো থাকে সেইখানে যে প্রেশারটা ক্রিয়েট হয় এটা আসলে অত বেশি প্রেশার না, এবং মাসেলের যে কন্ট্রাকশন, এই কন্ট্রাকশন ফোর্সটাও আস্তে আস্তে কমে যায়। এই কারণে দ্বিতীয় যে ফেজটা আছে 0.05 সেকেন্ড, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাডাইনামিক ফেজ। ঠিক আছে, তাহলে প্রথম 0.05 সেকেন্ডকে আমরা বলি হচ্ছে ডাইনামিক ফেজ। ডাইনামিক ফেজে কি হয়, আমাদের ইন্ট্রা অ্যাট্রিয়াল প্রেশার বেড়ে যায়। আর কি হয়, আর হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কন্ট্রাকশন অফ মাসকুলেচার হয়। ঠিক আছে, আর এর উল্টাটা হয় হচ্ছে আমাদের অ্যাডাইনামিক ফেজে। মনে থাকবে? এখন আসুন, এখন কথা হচ্ছে আমরা জানি যে অ্যাট্রিয়াম যখন সিস্টল করবে তার যে ব্লাডগুলো আছে সেগুলো সে ভেন্ট্রিকলে দিয়ে দিবে। এখন কাহিনিটা এখানেই হয়, অ্যাট্রিয়াম যখন সিস্টল করে তার ভিতরে যদি 100% ব্লাড আছে আমরা চিন্তা করি, এই 100% ব্লাডের ভিতরে পুরো ব্লাডটুকু সে হচ্ছে ভেন্ট্রিকলে পাঠিয়ে দিতে পারে না। শুধুমাত্র যে পরিমাণ ব্লাড আছে তার 30% মাত্র ব্লাড হচ্ছে সে অ্যাক্টিভলি মানে কন্ট্রাক্ট করে সে ভেন্ট্রিকলে পাঠাতে পারে। তাহলে বাকি 70% কী হয় সেটা আমরা পরে আসছি। তাহলে আমাদের অ্যাট্রিয়াল সিস্টল শেষ। অ্যাট্রিয়াল সিস্টল ইজ ইমিডিয়েটলি ফলোড বাই কি, অ্যাট্রিয়াল ডায়াস্টল। অ্যাট্রিয়াল ডায়াস্টল মানে কি, অ্যাট্রিয়াল ডায়াস্টল মানে এখন হচ্ছে আমাদের যেই অ্যাট্রিয়ামটা কন্ট্রাক্ট করে ব্লাডটা সে হচ্ছে আমাদের ভেন্ট্রিকলে পাঠিয়ে দিয়েছে কিছু পরিমাণ, পুরোটা পাঠাতে পারেনি, শুধুমাত্র 30% পাঠাতে পারছে, বাকি ব্লাড এখন এর ভিতরে রয়ে গেছে। এখন সে কী করবে, সে হচ্ছে ডায়াস্টল করে পেরিফেরি থেকে সে ব্লাড হচ্ছে তার ভিতরে নিয়ে আসবে, তাই তো? তাহলে আমরা যদি চিন্তা করি, এই যে এখন হচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টল হচ্ছে কেমন, এই যে এইটা যদি অ্যাট্রিয়াম হয়, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, এদিকে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। এই ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাড আসবে, সুপিরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাড আসবে, কেমন? এই দুইটা ভেনা কাভা দিয়ে হচ্ছে আমাদের ব্লাড আসবে, আর এইদিকে হচ্ছে আমাদের পালমোনারি ভেইন দিয়ে হচ্ছে ব্লাডগুলো আসবে। এখন চিন্তা করুন, যখন অ্যাট্রিয়ামে ডায়াস্টল হচ্ছে, ডায়াস্টলের সময় যখন ফার্স্ট হাফ, মানে ডায়াস্টলকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ। ফার্স্ট হাফ অফ ডায়াস্টল যখন হয় তখন এই যে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ, এই এভি ভালভ বা মাইটাল ট্রাইকাসিড ভালভ, এই দুটো ক্লোজ থাকবে। ঠিক আছে, কেন ক্লোজ থাকছে? কারণ এটা ক্লোজ না থাকলে তো যেই ব্লাডগুলো আসছে সেই ব্লাডগুলো তো মানে ডিরেক্টলি ভেন্ট্রিকুলে চলে যাবে, যেটা আমাদের জন্য সুখকর হবে না। তার মানে কি, প্রথম যেই ফার্স্ট হাফ আছে আমাদের অ্যাট্রিয়াল ডায়াস্টলের, এখানে আমাদের এভি ভালভটা ক্লোজ থাকবে। কিন্তু কাহিনিটা ঘটে যখন সেকেন্ড হাফ আসে। এই যে 0.7 সেকেন্ড আছে, এই 0.7 সেকেন্ডে সেকেন্ড হাফ যখন আসবে, সেকেন্ড হাফে কী হবে, আমাদের এই এভি ভালভটা খুলে যাবে। এভি ভালভটা কী হবে, খুলে যাবে। এখন চিন্তা করুন, এভি ভালভ যদি খুলে যায় তাহলে ইনফিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা বা এখানে পালমোনারি ভেইন দিয়ে যে ব্লাডগুলো আসছিল সেগুলো কি আর এই অ্যাট্রিয়ামের ভিতরে জমা থাকতে পারবে না। সেগুলো কী হবে, ডিরেক্টলি এইখান থেকে এসে আমাদের যেহেতু ভালভ খোলা আছে আমাদের ভেন্ট্রিকলে পতিত হবে। ঠিক আছে, তাহলে অ্যাট্রিয়াল ডায়াস্টলের সেকেন্ড হাফে কী হয়, ডিরেক্টলি ইনফিরিয়র ভেনা কাভা এবং সুপিরিয়র ভেনা কাভা থেকে যে ব্লাডগুলো আসছে এগুলো ডিরেক্টলি গিয়ে হচ্ছে আমাদের ভেন্ট্রিকলে পতিত হয় প্যাসিভলি। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে প্যাসিভ ভেন্ট্রিকুলার ফিলিং। ওই যে আমরা একটু আগে বললাম যে আমাদের অ্যাক্টিভ ফিলিং অফ ভেন্ট্রিকল হয় হচ্ছে 30% মাত্র ব্লাডের ডিউরিং অ্যাট্রিয়াল সিস্টল, কিন্তু বাকি যেই 70% ব্লাড থাকে এটা কিন্তু ভেন্ট্রিকুলার ফিলিং হয় এই প্যাসিভলি, মানে অ্যাট্রিয়াল ডায়াস্টলের সময়। এইটা অনেক কনফিউজিং মনে হতে পারে, কিন্তু আসলে এরকমটাই হয় যে 70% অফ ভেন্ট্রিকুলার ফিলিং হয় ডিউরিং অ্যাট্রিয়াল ডায়াস্টল, আর মাত্র 30% অফ ভেন্ট্রিকুলার ফিলিং হয় অ্যাক্টিভলি ডিউরিং ভেন্ট্রিকুলার সিস্টল। এটা ছিল আমাদের হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টল। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের অ্যাট্রিয়ামের ইভেন্ট। এখন যদি আমরা ভেন্ট্রিকুলার ইভেন্টে আসি, তাহলে ভেন্ট্রিকুলার ইভেন্টকে আমরা আবার কয়টা ভাগে ভাগ করেছি? আমরা যে ভেন্ট্রিকুলার সিস্টলকে হচ্ছে আমরা 3টা ভাগে ভাগ করেছি। আমরা বললাম কি, অ্যাট্রিয়াল সিস্টল ইজ ইমিডিয়েটলি ফলোড বাই ভেন্ট্রিকুলার সিস্টল। তো এটাকে আমরা 3টা ফেজে ভাগ করতে পারি। অ্যাট্রিয়াল যে সিস্টলটা আছে, এর প্রথম যেই ফেজটা আছে ভেন্ট্রিকুলার সিস্টলে, এই প্রথম ফেজে কি হয় যে আমাদের সবেমাত্র হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টল শেষ হলো। অ্যাট্রিয়াল সিস্টলের পরপরই কী হবে, আমাদের এভি ভালভটা ক্লোজ হয়ে যাবে, তাই তো? তাই হবে না, আমাদের অ্যাট্রিয়াল সিস্টলের পরপরই এভি ভালভটা ক্লোজ হয়ে যাবে। কারণ কি, এভি ভালভ হচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টল হয়ে আমাদের সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, পালমোনারি ভেইন থেকে অ্যাট্রিয়ামে ব্লাড নিয়ে আসবে, সুতরাং ভালভটা ক্লোজ হওয়া লাগবে। প্রথম ভাবের কথা বলছি। তাহলে এখন এভি ভালভটা ক্লোজ। আবার একই সাথে আমাদের যে সেমিলুনার ভালভ আছে এটাও ক্লোজ। তাহলে সবগুলো ভালভ ক্লোজ, তাই না? আমাদের যেরকম অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভও ক্লোজ, আমাদের অ্যাওর্টিক ভালভও ক্লোজ, আমাদের পালমোনারি ভালভও ক্লোজ। এই ক্লোজ হওয়ার কারণে আমাদের যেই ভেন্ট্রিকলটা এখন একটা ক্লোজড
চেম্বার হিসেবে কাজ করছে। তার মানে কি এটা পুরোপুরি ক্লোজড আছে, এখানে সবগুলো ভালভ ক্লোজড, এখানে এভি ভালভ ক্লোজ, এখানে সেমিলুনার ভালভ ক্লোজ, সবগুলো ক্লোজ। এই যে সবগুলো ভালভ ক্লোজ হয়ে গেছে এবং এর ভিতরে ব্লাডগুলো রয়ে গেছে, ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় যে ব্লাডগুলো আসছিল সেগুলো এখানে রয়ে গেছে, এখানে কন্ট্রাকশন এখনও শুরু হয়নি। এখন কন্ট্রাকশন যখন শুরু হবে, ভালভগুলো যেহেতু ক্লোজড, সুতরাং কন্ট্রাক্ট করে এটা তো মাসেলের যে লেন্থ বা ভেন্ট্রিকুলার মাসেলের যে লেন্থ সেটা তো বাড়াতে পারবে না বা কমাতে পারবে না, তাই না? নর্মালি যদি কন্ট্রাক্ট করে তাহলে মাসেলের লেন্থ কী হয়, কমে যায়। কিন্তু যেহেতু ভালভগুলো ক্লোজ আছে, সুতরাং এটা কন্ট্রাক্ট করে জাস্ট ভিতরের প্রেশারটা বাড়াবে, ঠিক আছে? ভিতরের প্রেশারটা বাড়াবে, কিন্তু মাসেলের যে লেন্থ এটা কমাতে পারবে না। এই যে ভেন্ট্রিকল ক্লোজ ক্যাভিটি হিসেবে কন্ট্রাক্ট করছে, এটাকে আমরা বলি আইসোমেট্রিক কন্ট্রাকশন। আইসোমেট্রিক কেন বলছি? কারণ সবগুলো ভালভ ক্লোজ আছে এবং এখানে মাসেল লেন্থের কোনো শর্টেনিং হচ্ছে না। মাসেল লেন্থ যেহেতু শর্টেনিং হচ্ছে না, এই কারণে এটাকে বলছি আইসোমেট্রিক। তাহলে এটা সুবিধা কী? সুবিধাটা হচ্ছে এই যে ক্লোজড একটা বেলুনের যদি আপনি পানি ভরে সেই বেলুনের মুখটা আটকাই দিয়ে চাপ দেন, দুই পাশ থেকে প্রেশার ক্রিয়েট করেন, তাহলে কি হবে? সেই বেলুনের ভিতরে প্রেশারটা বাড়বে না? এক্স্যাক্টলি এই কাজটা হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশনের সময় হয়। এইখানে প্রথম দিকে যে প্রেশার 0 থাকে, এই 0 থেকে 80 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত এই আইসোমেট্রিক যে কন্ট্রাকশন, এই পিরিয়ডে হচ্ছে আমাদের ইন্টারভেন্ট্রিকুলার প্রেশারটা বেড়ে যায়, ঠিক আছে? এখন এই প্রেশার বাড়ার সুবিধা কি? প্রেশার বাড়ার সুবিধা এইটা, এই পরবর্তী ফেজে হচ্ছে ম্যাক্সিমাইজেশন। যেই মাত্র দেখবো যে আমাদের হচ্ছে এই সেমিলুনার ভালভ খুলে গেছে, এই ব্লাডগুলো র্যাপিডলি হ্রাস করবে হচ্ছে আমাদের অ্যাওর্টা এবং হচ্ছে পালমোনারি ট্রাঙ্কে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এই আইসোমেট্রিক কন্ট্রাকশনের সুবিধাটা কি? সুবিধা এইটাই যে এর ভিতরে প্রেশারটা অনেক বেড়ে যাচ্ছে। এই প্রেশার বাড়ার কারণে পরবর্তী যে ফেজ আছে ম্যাক্সিমাম ইজেকশন, সেই ফেজে গিয়ে আমাদের যে ব্লাডগুলো আছে র্যাপিডলি ইজেক্ট হয়ে যাবে বা আমাদের ভেন্ট্রিকল থেকে বাইরে বেরিয়ে যাবে। এই যে যেই র্যাপিডলি বেরিয়ে যাচ্ছে এটাকে আমরা বলি ম্যাক্সিমাম ইজেকশন। এখন এটাকে ম্যাক্সিমাম ইজেকশন কেন বলি? কারণ যেই ব্লাডগুলো ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় জমা হয়েছিল এবং যেই ব্লাডগুলোর উপরে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজে আমাদের প্রেশারটা ক্রিয়েট হয়ে 0 থেকে 80 মিলিমিটার অফ মার্কারিতে গিয়েছিল, এই ব্লাডের 80% অফ ব্লাড হচ্ছে ইজেক্ট হয়ে যাবে ডিউরিং ম্যাক্সিমাম ইজেকশন ফেজ। কারণ কি? প্রেশারটা অনেক বেশি, এত বেশি প্রেশার যে এত প্রেশার দিয়ে আমাদের যেই ব্লাডগুলো আছে একেবারে মানে স্প্রাটলি, মানে জেটের মতো করে এই আমাদের পালমোনারি ট্রাঙ্ক এবং হচ্ছে আমাদের অ্যাওর্টা দিয়ে বাইরে বেরিয়ে যাবে, সিস্টেমিক সার্কুলেশন এবং পালমোনারি সার্কুলেশনে যথাক্রমে চলে যাবে। তাহলে এটাকে আমরা বলবো ম্যাক্সিমাম ইজেকশন ফেজ। এবং দেখা যায় এই ম্যাক্সিমাম ইজেকশন ফেজে আমাদের যেই ইন্ট্রাভেন্ট্রিকুলার প্রেশার, এটা 120 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত হতে পারে, ঠিক আছে? মানে প্রেশারটা অনেক বেশি হয়। তারপর আসুন স্লো ইজেকশন ফেজ। ম্যাক্সিমাম ইজেকশন ফেজে কী হবে? বেশিরভাগ ব্লাডই বেরিয়ে যাবে, 80% ব্লাড বেরিয়ে যায়। তাহলে লেফট ওভার কতটুকু থাকে? 20% অফ ব্লাড। অল্প পরিমাণ ব্লাড যদি পাম্প করে বাইরে পাঠাইতে হয়, তাহলে কি আস্তে আস্তে বেরোবে সেটা, না জোরে বেরোবে? একটা জিনিস চিন্তা করুন, একটা বেলুনের ভিতরে পুরাটা পানি দিয়ে ভরা আছে, আপনি যদি বেলুনের উপরটা খুলে নিচ থেকে চাপ দেন তাহলে পানিটা সজোরে বাইরে বেরিয়ে যাবে। কিন্তু বেলুনের যদি তলানিতে অল্প মাত্র শুধু 20%-এর মতো পানি থাকে, সেটাকে যদি তল থেকে চাপ দেন তাহলে সেটা কি খুব জোরে বেরিয়ে যাবে না আস্তে বেরিয়ে যাবে? আস্তে করে বেরোবে। এই আস্তে করে বেরিয়ে যায় বলে বাকি যে 20% ব্লাড, এই 20% ব্লাডটা আস্তে করে বেরিয়ে যায় বলে এটাকে আমরা বলি স্লো ইজেকশন, ঠিক আছে? এবং এই সময়ে ভেন্ট্রিকুলার যে প্রেশার, এই প্রেশারটা একটু ফল করবে। কারণ কি? এখানে এখন ভলিউমটা অনেক কম, ব্লাডের পরিমাণটা কম, ফল করে 80 মিলিমিটার অফ মার্কারির মতো হবে। বোঝা গেছে? তাহলে এটা ছিল হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টল। এখন আসুন, ভেন্ট্রিকুলার সিস্টল ইজ ফলোড বাই কি? ভেন্ট্রিকুলার ডায়াস্টল। তো ভেন্ট্রিকুলার ডায়াস্টলটা একটু ইন্টারেস্টিং। এই ডায়াস্টলটা আসলে আমরা 5টা ফেজে ভাগ করতে পারি। এই ভেন্ট্রিকুলার ডায়াস্টলটা জাস্ট আফটার ভেন্ট্রিকুলার সিস্টল শুরু হবে। এর প্রথম যেই ফেজ সেটাকে আমরা বলি প্রোটোডায়াস্টলিক ফেজ। প্রোটোডায়াস্টলিক ফেজটা কি? এইমাত্র আমাদের হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টল শেষ হলো, তাই না? আমাদের ভেন্ট্রিকুলার সিস্টলটা জাস্ট শেষ হয়েছে। ভেন্ট্রিকুলার সিস্টল শেষ হলে কী হবে? আমাদের যেই সেমিলুনার ভালভগুলো ক্লোজ হয়ে যাবে, তাই তো? তাহলে ভেন্ট্রিকুলার সিস্টল শেষ হলে আমাদের সেমিলুনার ভালভগুলো ক্লোজ হয়ে যাবে। মনে করলাম এইটাই, এই সেমিলুনার ভালভটা ক্লোজ হয়ে যাবে। এবং সেই সাথে আমাদের হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটা হচ্ছে এখনও ক্লোজ আছে। কারণ কি? কেবল হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টল শেষ হলো, ডায়াস্টল এখনও শুরু হয়নি। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টল জাস্ট শেষ হয়েছে, সেই সময় আমাদের সেমিলুনার ভালভটা ক্লোজ হয়ে যাবে এবং আমাদের অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটা তো আগে থেকেই ক্লোজ আছে। কিন্তু এই যে আমাদের সেমিলুনার ভালভটা ক্লোজ হতে তো কিছুটা সময় লাগবে, তাই না?
কিছুটা সময় তো লাগবে আমাদের এই যেই ক্লোজ হইতে, ভেন্ট্রিকলের যেই মানে সেমিলুনার ভালভগুলো আছে, তাই না? তো এই ক্লোজ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ব্লাডের যে একটা মোমেন্টাম আছে, ঠিক আছে, ব্লাডের যে একটা মোমেন্টাম আছে, এই মোমেন্টামের কারণে কিছু পরিমাণ ব্লাড দেখা যাবে হচ্ছে আমাদের ভেন্ট্রিকল থেকে এই পালমোনারি ট্রাঙ্ক এবং অ্যাওর্টার ভিতরে চলে যাবে, ঠিক আছে? আবার বলি আমি, ভেন্ট্রিকুলার সিস্টল জাস্ট শেষ হয়েছে, আমাদের এভি ভালভটা এখনও ক্লোজ আছে এবং সেলুলার ভালভটা ক্লোজ হবে, কিন্তু এখনও হয়নি, হতে একটু সময় লাগবে। এই ক্লোজ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের যে ব্লাডটা বাইরে বেরিয়ে যাচ্ছিল, এই ব্লাডের মোমেন্টামের কারণে বা ভরবেগের কারণে কিছু পরিমাণ ব্লাড আমাদের হচ্ছে ভেন্ট্রিকল থেকে বেরিয়ে যাবে। এই যে কিছু পরিমাণ ব্লাড মোমেন্টামের কারণে ভেন্ট্রিকল থেকে বেরিয়ে যাচ্ছে, এই ফেজটাকে আমরা বলি হচ্ছে প্রোটো ডায়াস্টোলিক ফেজ, মানে ডায়াস্টোলের ঠিক আগের ফেজ। বোঝা গেছে? তাহলে এটাকে কি বলি আমরা? প্রোটো ডায়াস্টোলিক ফেজ। প্রোটো ডায়াস্টোলিক ফেজ শেষ হওয়ার সাথে সাথে কি হবে? আমাদের যেই সেমিলুনার ভালভ ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এভি ভালভ ক্লোজ ছিল আগে থেকেই, সেমিলুনার ভালভ ক্লোজ হচ্ছিল, এখনও হয়নি। হওয়ার আগ পর্যন্ত যে সময়, সেটাকে আমরা বলি প্রোটো ডায়াস্টোলিক ফেজ। এখন ধরেন ক্লোজ হয়ে গেছে, এখন কি হবে? ভেন্ট্রিকল ওই আগের মতো আইসোমেট্রিক কন্ট্রাকশনে যেরকম সবগুলো ভালভ ক্লোজ ছিল, ভেন্ট্রিকল একটা ক্লোজ চেম্বার হিসেবে কাজ করছিল, একইভাবে এই আইসোমেট্রিক যে রিল্যাক্সেশন পিরিয়ড, এখানে কী হবে? সবগুলো ভালভ দেখুন ক্লোজ আছে, সবগুলো ভালভ যেহেতু ক্লোজ আছে, তাহলে এটা কী হবে? এখন রিল্যাক্স করবে। এইটা যদি রিল্যাক্স করেও কোনো ব্লাড কি আমাদের হচ্ছে ভেন্ট্রিকলের ভিতরে আসবে? আসবে না। কারণ কি? আমাদের সব ভালভ ক্লোজড, সব ভালভ যেহেতু ক্লোজড, কোনো ব্লাড ভিতরে আসছে না এবং ভেন্ট্রিকল রিল্যাক্স করছে, এবং ভেন্ট্রিকুলার যে প্রেশার, ইন্টারভেন্ট্রিকুলার যে প্রেশার, এটা ফল করবে। কারণ কি? নেগেটিভ প্রেশার ক্রিয়েট হচ্ছে ভিতরে, তাই না? এই এই যেই পর্যায়টা, এটাকে আমরা বলি হচ্ছে আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড, ঠিক আছে? তাহলে আইসোমেট্রিক কন্ট্রাকশনে কী হয়? সবগুলো ভালভ ক্লোজ থাকে এবং ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করে, কিন্তু মাসেল লেন শর্টেনিং হয় না। আর আইসোমেট্রিক রিল্যাক্সেশনে জাস্ট উল্টা, এখানে সবগুলো ভালভ ক্লোজ আছে, ঠিক আছে, কিন্তু এখানে মাসেলটা রিল্যাক্স করছে এবং ভিতরে যেই ইন্টারভেন্ট্রিকুলার প্রেশার, সেটা ফল করছে, ঠিক আছে? এখন আসুন, এই যেই আমাদের আইসোমেট্রিক রিল্যাক্সেশনের পরে কি হবে? আমাদের অ্যাকচুয়াল যেই ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, সেটা শুরু হবে। ভেন্ট্রিকুলার ডায়াস্টোল শুরু হওয়ার সাথে সাথে আমাদের কি হবে? ভিতরে নেগেটিভ প্রেশার ক্রিয়েট হয়েছিল, তাই না? এখন এই ভেন্ট্রিকুলার ডায়াস্টোল যখন চলে, তখন অ্যাট্রিয়ামে কি চলে? সিস্টোল। তাহলে অ্যাট্রিয়াম এখন সিস্টোল হবে আর ভেন্ট্রিকুলার ডায়াস্টোল শুরু হবে। তার মানে অ্যাট্রিয়ামের সিস্টোল হচ্ছে মানে কি? অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করছে আর ভেন্ট্রিকল সাইমালটেনিয়াসলি সে হচ্ছে ডায়ালেশন হচ্ছে বা ডায়াস্টোল হচ্ছে। এই যে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল হচ্ছে, ভিতরে নেগেটিভ প্রেশার আগে থেকে ক্রিয়েট হয়েছিল আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজে, এবং উপর থেকে আবার আপনি আরও চাপ দিচ্ছেন, মানে একে তো তার ভিতরে নেগেটিভ প্রেশার, উপর থেকে আরও আপনি বেশি প্রেশার দিয়ে কোনো একটা ফ্লুইড ঢুকিয়ে দিচ্ছেন। খুব র্যাপিডলি আমাদের ফ্লুইড হচ্ছে এই ভেন্ট্রিকুলে ঢুকে পড়বে এবং এটা খুব র্যাপিড হবে। এত র্যাপিড হয় যে এই ব্লাডের হ্রাসের কারণে এখানে একটা শব্দ কল্লোল ক্রিয়েট হয়। এই পিরিয়ডটাকে আমরা বলি হচ্ছে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ। তার মানে কি? ভেন্ট্রিকুলার ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ হবে। আর এই যে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে ভেন্ট্রিকুলার যে একটা কল্লোল সৃষ্টি হলো, একটা শব্দর সৃষ্টি হলো বেশি পরিমাণ ব্লাড যাওয়ার কারণে, এখানে একটা হার্ট সাউন্ড প্রডিউস করে, এটাকে আমরা বলি থার্ড হার্ট সাউন্ড। মনে থাকবে? তাহলে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে বা ইনিশিয়াল র্যাপিড ফিলিং ফেজে আমাদের থার্ড হার্ট সাউন্ডটা প্রডিউস হবে। এখন সব পরিমাণ অ্যাট্রিয়াল সিস্টোল হচ্ছে এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টোল সাইমালটেনিয়াসলি চলছে। একটা সময় গিয়ে কী হবে? আমাদের যেই ভেন্ট্রিকুলার প্রেশার, এটা বাড়তে থাকবে, কারণ কি? ভিতরে এখন ব্লাড এসে জমা হচ্ছে। তাহলে ব্লাড এসে ভেন্ট্রিকুলার ভিতরে জমা হচ্ছে, এই কারণে আমাদের ভেন্ট্রিকুলার যে প্রেশারটা বাড়তে থাকবে এবং নেগেটিভ প্রেশারটা শেষ হয়ে যাবে। একই সাথে অ্যাট্রিয়াল প্রেশারটা কী হবে? কমতে থাকবে। কেন? কারণ অ্যাট্রিয়ামের ভিতরে যে ব্লাডটা, সেটা আস্তে আস্তে কমতে থাকছে। তো এটা এমন একটা পর্যায়ে আসবে যখন দেখা যাবে যে আমাদের ফিলিংটা আসলে মিনিমাম হবে, খুব বেশি ফিলিং আর হবে না। এই যে অল্প পরিমাণ ফিলিং হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে স্লো ফিলিং ফেজ বা ডায়াস্টেসিস বলি। তাহলে ডায়াস্টেসিস মানে কি? ডায়াস্টেসিস হচ্ছে যেই পর্যায়ে আমাদের ভেন্ট্রিকুলার ভিতরে অলরেডি অনেকটুকু ফিলিং হয়ে গেছে, এখন ফিলিংটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কারণ কি? আমাদের ভেন্ট্রিকুলার যে প্রেশারটা, সেই প্রেশারটা রাইজ করছে এবং আমাদের যে অ্যাট্রিয়াল প্রেশারটা আস্তে আস্তে ফল করছে, এই কারণে। তাহলে ফিলিংটা স্লো হচ্ছে, এটাকে আমরা বলি ডায়াস্টেসিস বা স্লো ফিলিং ফেজ, ঠিক আছে? এই স্লো ফিলিং ফেজের লাস্টের দিকে কী হবে? লাস্টের দিকে আবার আমাদের কী হবে? অ্যাট্রিয়াল কন্ট্রাকশন শুরু হবে। কারণ কি? আমাদের ভেন্ট্রিকুলার ডায়াস্টোল এখন শেষ। আমরা বললাম কি যে 70% অফ ব্লাড হচ্ছে আমাদের অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সময় আসে। তাহলে এতক্ষণ ডায়াস্টোলের সময় হচ্ছে ব্লাডগুলো আসছিল, এখন অ্যাট্রিয়ামের সিস্টোল শুরু হবে। অ্যাট্রিয়াম যেই কন্ট্যাক্ট করবে, আবারও কী হবে? ভেন্ট্রিকল থেকে
খুব সজোরে ব্লাড হচ্ছে আমাদের অ্যাট্রিয়াম থেকে খুব সজোরে ব্লাডটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকলে চলে আসবে। এই যে আসলো এটা অনেক জোরে হয় এবং এটা হচ্ছে আমাদের অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের সাথে বা অ্যাট্রিয়াল সিস্টোলের সাথে কোইনসাইড করে এবং এই সময়ে যেহেতু অনেক জোরে ফিলিং হচ্ছে এবং র্যাপিডলি হচ্ছে এটাকে আমরা বলি লাস্ট র্যাপিড ফিলিং ফেজ। এবং এইখানেও একটা হার্ট সাউন্ড ক্লিয়ার হয়, এটাকে আমরা বলি ফোর্থ হার্ট সাউন্ড। বোঝা গেল? তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের মোটামুটি আমাদের যে কার্ডিয়াক সাইকেলের ইভেন্টগুলো। আমি আরেকবার রিপিট করে দিই, এটা খুবই ইজি, জাস্ট কয়েকবার যদি আপনারা পড়েন আমার মনে হয় এটা সিসি চ্যাটার্জির বইটা আপনাদের পড়া উচিত, ওইখানে খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে এগুলো, কেমন? তাহলে আমাদের ভেন্ট্রিকলের আমাদের যে কার্ডিয়াক সাইকেলটা শুরু হবে অ্যাট্রিয়াল সিস্টোলের মাধ্যমে। কেন? কারণ আমাদের অ্যাট্রিয়ামে হচ্ছে আমাদের এসএ নোটটা থাকে। তো অ্যাট্রিয়ামের সিস্টোলের প্রথম ধাপে কী হবে, ইন্ট্রাঅ্যাট্রিয়াল প্রেশারটা অনেক বেড়ে যাবে এবং মাসেল কন্ট্রাকশনটা সব থেকে বেশি হবে, এটাকে আমরা বলি হচ্ছে ডাইনামিক ফেজ। এবং দ্বিতীয় ধাপে গিয়ে দেখা যাবে এই যে অ্যাট্রিয়াল প্রেশারটা এটা আস্তে আস্তে কমতে থাকবে এবং মাসেল কন্ট্রাকশনটা আস্তে আস্তে কমতে থাকবে, এটাকে আমরা বলি অ্যাডাইনামিক ফেজ। আর অ্যাট্রিয়ামের সিস্টোলের সময় কী হবে, এই আমাদের এডভি ভালভটা বা ট্রাইকাসপিড ভালভ এবং মাইটাল ভালভটা খোলা থাকবে, যার ফলে আমাদের 30% অফ ব্লাড অ্যাক্টিভলি অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে চলে যাবে। ঠিক তার পরপরই শুরু হবে অ্যাট্রিয়াল ডায়াস্টল। অ্যাট্রিয়াল ডায়াস্টলের প্রথম ধাপে কী হবে, প্রথম ধাপে হচ্ছে আমাদের অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটা ক্লোজ থাকবে এবং আমাদের যেই সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, পালমোনারি ভেইনস এইগুলো থেকে আমাদের অ্যাট্রিয়ামে ব্লাড আসতে থাকবে এবং অ্যাট্রিয়ামের ভিতরে প্রেশার ক্রিয়েট হতে থাকবে। এই অ্যাট্রিয়ামের ভিতরে প্রেশার ক্রিয়েট হতে হতে একটা সময় গিয়ে আমাদের এভি ভালভটা খুলে যাবে। ডায়াস্টলের সময় খুলে গেলে 70% অফ ব্লাড যেটা লেফট ছিল আমাদের অ্যাট্রিয়ামের ভিতরে সেগুলো এবার ভেন্ট্রিকুলের ভিতরে চলে যাবে প্যাসিভলি। তাহলে 70% অফ ফিলিং হচ্ছে প্যাসিভলি। এটা ছিল হচ্ছে অ্যাট্রিয়ামেল কাহিনী। এখন আসুন ভেন্ট্রিকলকেও আমরা হচ্ছে দুইটা ফেজে ভাগ করি, সিস্টোল এবং ডায়াস্টোল। তো অ্যাট্রিয়াল সিস্টোলে জাস্ট পরপরই এবং কোইনসাইডিং উইথ অ্যাট্রিয়াল ডায়াস্টোল আমাদের ভেন্ট্রিকুলার সিস্টোল শুরু হবে। এই ভেন্ট্রিকুলার সিস্টোলের প্রথম ধাপে কী হবে, আমাদের অ্যাট্রিয়াল সিস্টোলটা জাস্ট শেষ হয়েছে, আমরা বললাম কি অ্যাট্রিয়াল সিস্টোলের ঠিক পরপরই আমাদের যেই এভি ভালভটা ক্লোজ হয়ে যায় এবং অ্যাট্রিয়াল সিস্টোলে এবং ভেন্ট্রিকুলার সিস্টোল শুরু তখনই হবে যখন হচ্ছে আমাদের সেমিলুনার ভালভটা খুলে যাবে। কারণ কি ভেন্ট্রিকল সিস্টোল করে এই অ্যাট্রিয়াম থেকে যে ব্লাডগুলো নিল সেগুলো কন্ট্রাক্ট করে আমাদের সিস্টেমিক সার্কুলেশন এবং পালমোনারি সার্কুলেশনে পাঠিয়ে দিবে। কিন্তু এই সেমিলুনার ভালভ খোলার আগ পর্যন্ত একটা সময় থাকে যখন আমাদের অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ এবং সেমিলুনার ভালভ দুইটাই ক্লোজ থাকে এবং ভেন্ট্রিকল একটা ক্লোজড ক্যাভিটি হিসেবে কন্ট্রাক্ট করে, ফলে মাসেল লেন্থ হচ্ছে শর্টেনিং হয় না। এই পিরিয়ডটাকে আমরা বলি হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড। সুবিধাটা কি এই পিরিয়ডের, এখানে আমাদের যেই ইন্টারভেন্ট্রিকুলার প্রেশার এটা অনেক বেড়ে গিয়ে 80 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত হতে পারে, যার ফলে পরবর্তী যে ফেজ আছে আমাদের ম্যাক্সিমাইজেশন ফেজে এই প্রেশার বাড়ার কারণে ভেন্ট্রিকল থেকে খুব সজোরে ব্লাডগুলো বাইরে বেরিয়ে যাবে। তাহলে এবার আসি ম্যাক্সিমাইজেশন। তাহলে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজের ঠিক পরপরই আমাদের সেমিলুনার ভালভগুলো খুলে যাবে, এবার ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করা শুরু করবে। ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করবে এর ভিতরে যে ব্লাডগুলো আছে 80% অফ ব্লাড সজোরে বাইরে বেরিয়ে যাবে এবং যেহেতু 80% বা ম্যাক্সিমাম ব্লাড বেরিয়ে যাচ্ছে এবং খুব সজোরে বেরিয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি ম্যাক্সিমাইজেশন ফেজ। এই সময় দেখা যায় ভেন্ট্রিকলের যেই প্রেশার এটা 120 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত হয়ে যায় এবং বেশি পরিমাণ ব্লাড যেহেতু বেরিয়ে গেছে আর 20% অফ ব্লাড হচ্ছে লেফট ওভার ইন দ্য ভেন্ট্রিকল, তো এতটুকু ব্লাড পাঠানোর জন্য আসলে অত বেশি জোরে আর আমাদের ইজেকশনটা হয় না, স্লো ইজেকশন হয়। তখন প্রেশারটাও কিছুটা কমে যায়, 80 মিলিমিটার অফ মার্কারির কাছাকাছি চলে আসে, এটাকে আমরা বলি স্লো ইজেকশন ফেজ। এই ভেন্ট্রিকুলার সিস্টোলের ঠিক পরপরই শুরু হবে হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। তো ভেন্ট্রিকুলার ডায়াস্টোল শুরু হওয়ার মানে কি, যে এখন হচ্ছে আমাদের হচ্ছে সেমিলুনার ভালভটা ক্লোজ হতে হবে এবং এভি ভালভটা আগে থেকেই ক্লোজ আছে। তো সেমিলুনার ভালভ ক্লোজ হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত একটা সময় থাকে যখন দেখা যায় যে ব্লাডের যে মোমেন্টাম, এই মোমেন্টামের কারণে কিছু পরিমাণ ব্লাড ডায়াস্টোল হচ্ছে যদিও ভেন্ট্রিকলের, তারপরেও কিছু পরিমাণ ব্লাডের মোমেন্টামের কারণে এবং এই সেমিলুনার ভালভ যেহেতু খোলা আছে দেখা যাবে সে হচ্ছে ইজেকশন হয়ে যাবে। এই পিরিয়ডটাকে আমরা বলি হচ্ছে প্রোটোডায়াস্টোলিক পিরিয়ড। এইটার ঠিক পরপরই কী হবে, আমাদের সেমিলুনার ভালভটা ক্লোজ হয়ে যাবে। এখন সেমিলুনার ভালভও ক্লোজ হয়ে যাবে, এভি ভালভ তো আগে থেকে ক্লোজ ছিল। এই ক্লোজড ক্যাভিটি হিসেবে আমাদের ভেন্ট্রিকলটা রিল্যাক্স করবে। তাহলে ক্লোজড ক্যাভিটি হিসেবে ভেন্ট্রিকল যদি রিল্যাক্স করে তাহলে ভিতরে একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট হবে এবং যেহেতু দুইটা ভালভই ক্লোজ আছে এটাকে আমরা বলছি আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড। এই যে নেগেটিভ প্রেশারটা ক্রিয়েট হলো এর পরবর্তীতে কী হবে, পরবর্তীতে আমাদের ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সময় কী হয়, অ্যাট্রিয়াম থেকে আমাদের ব্লাডগুলো ভেন্ট্রিকুলে চলে আসে। তো আমরা জানি এই যে অ্যাট্রিয়ামের যখন হচ্ছে ডায়াস্টোল হচ্ছে তখন ভেন্ট্রিকুলার সিস্টোল হচ্ছে এবং ভেন্ট্রিকুলের যেই ডায়াস্টোল, এই ডায়াস্টোলের একটা ম্যাক্সিমাম সময় 70% অফ ব্লাড দেখা যাবে যে অ্যাট্রিয়াল ডায়াস্টোলের সময় হচ্ছে প্যাসিভ ফিলিং হচ্ছে এই ভেন্ট্রিকলে। তো দেখা যাবে যখন আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ডে অলরেডি আপনার হচ্ছে ব্লাডের যেই
নেগেটিভ প্রেশার সেটা ক্রিয়েট হয়েছিল, সাথে আবার অ্যাট্রিয়াল সিস্টল করে অনেক বেশি জোরে আপনি ব্লাডটা ভিতরে পাঠিয়ে দিচ্ছেন। তো এই কারণে খুব র্যাপিডলি একটা ফিলিং হবে ভেন্ট্রিকলের প্রথম দিকে, এবং এই সময় একটা হার্ট সাউন্ড ক্রিয়েট হয়, এটাকে আমরা বলি থার্ড হার্ট সাউন্ড, এবং এটা হচ্ছে ফার্স্ট র্যাপিড ফিলিং। ফার্স্ট র্যাপিড ফিলিংয়ের পরে আমাদের অ্যাট্রিয়ালের ডায়াস্টল শুরু হবে। অ্যাট্রিয়াম ডায়াস্টল শুরু হলে তো এখন আর অতটা প্রেশার থাকবে না অ্যাট্রিয়ামের ভিতরে, অ্যাট্রিয়ামের ব্লাডগুলো অনেকগুলো ভেন্ট্রিকুলে চলে আসছে, সেই সাথে ভেন্ট্রিকুলের প্রেশারটাও আস্তে আস্তে বাড়তে থাকছে, এই কারণে ফিলিংটা একটু স্লো হয়ে যাবে। এই স্লো ফিলিং যেই ফেজটা, এটাকে আমরা বলি ডায়াস্টেসিস। এবং তার ঠিক পরপরই আবারও অ্যাট্রিয়াল সিস্টল শুরু হবে। অ্যাট্রিয়াল সিস্টল যখন শুরু হবে, আবারও অ্যাট্রিয়াম অনেক জোরে কন্ট্যাক্ট করে ব্লাডগুলো হচ্ছে ভেন্ট্রিকুলের ভিতরে পাঠিয়ে দিবে, এবং ভেন্ট্রিকল সজোরে ব্লাডগুলো গিয়ে আঘাত করবে, এটাকে আমরা বলি লাস্ট র্যাপিড ফিলিং ফেজ। এবং এই সময় একটা হার্ট সাউন্ড ক্রিয়েট হয়, এটাকে আমরা বলি ফোর্থ হার্ট সাউন্ড। তাহলে এখন একটা জিনিস খেয়াল করুন, এখানে আমরা হার্ট সাউন্ড দুইটা পড়ছি। একটা কি, একটা হচ্ছে আমাদের ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, যখন হচ্ছে আমাদের থার্ড হার্ট সাউন্ড হয়, আর একটা হচ্ছে লাস্ট র্যাপিড ফিলিং ফেজ, যখন হচ্ছে আমাদের ফোর্থ হার্ট সাউন্ড হয়। এখন দুইটা সাউন্ড আমি বাদ দিয়েছিলাম, সেই দুইটা সাউন্ড কি, একটা হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড, একটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড। ফার্স্ট হার্ট সাউন্ড কখন হবে? ফার্স্ট হার্ট সাউন্ড তখন হবে যখন হচ্ছে আমাদের এভি ভালভটা ক্লোজ হবে। এখন এভি ভালভটা ক্লোজ কখন হয় মনে করে দেখুন, এভি ভালভটা তখনই ক্লোজ হবে যখন হচ্ছে আমাদের যে অ্যাট্রিয়ামের যেই সিস্টল, ঠিক আছে, অ্যাট্রিয়ামের যেই সিস্টল, এই সিস্টল শেষ হয়ে গেছে। এবং অ্যাট্রিয়ামের যে ডায়াস্টল, এই ডায়াস্টলের সময় তো আমরা জানি যে ভেন্ট্রিকলের প্যাসিভলি কিছু ব্লাড ফিলিং হবে। তো এই অ্যাট্রিয়ামের সিস্টলের পরে এখন আমাদের ভেন্ট্রিকলটা কন্ট্যাক্ট করতে হবে, তাই না? ভেন্ট্রিকল কন্ট্যাক্ট করলে ব্লাডটা যাতে আবার অ্যাট্রিয়ামে ফিরে না আসে, এই কারণে আমাদের যে এভি ভালভটা ক্লোজ হতে হবে। এই ক্লোজ হওয়ার শুরুতে ধপ করে আমাদের যে এভি ভালভটা আছে, এভি ভালভটা ক্লোজ হয়ে যাবে। তো এই যে ধপ করে আমাদের এভি ভালভটা ক্লোজ হয়ে গেল ভেন্ট্রিকুলার সিস্টলের শুরুতে, এই সময় একটা হার্ট সাউন্ড ক্রিয়েট হয়, এটাকে আমরা বলি হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড। ঠিক আছে, তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড কখন হবে? জাস্ট এট দ্য বিগিনিং অফ ভেন্ট্রিকুলার সিস্টল, মনে থাকবে। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টলের ঠিক শুরুতেই আমাদের যে হার্ট সাউন্ডটা ক্রিয়েট হবে, সেটাকে আমরা বলি হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড। আর সেকেন্ড হার্ট সাউন্ড কেন হয়? আমরা জানি সেমিলুনার ভালভ, মানে অ্যাওর্টিক এবং পালমোনারি ভালভের ক্লোজারের কারণে। তো দেখা যায় যে আমাদের সেমিলুনার এবং পালমোনারি ভালভ কখন ক্লোজ হবে? যখন হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল হবে। তার মানে কি, ভেন্ট্রিকুলার ডায়াস্টল যখন শুরু হবে, তখন আমাদের সেমিলুনার ভালভগুলো ক্লোজ হবে, এবং সেই সময় হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড প্রডিউস হবে। ঠিক আছে, তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় এই যে আইসোমেট্রিক রিল্যাক্সেশন, এর ঠিক পূর্বেই হচ্ছে আমাদের সেকেন্ড হার্ট সাউন্ড পাওয়া যায়। আর যেটা ভেন্ট্রিকুলার সিস্টল, এই আইসোমেট্রিক কন্ট্রাকশনের সময় আমাদের ফার্স্ট হার্ট সাউন্ড পাওয়া যায়। তাহলে এই চারটা হার্ট সাউন্ড। তাহলে আমরা কার্ডিয়াক ইভেন্টটা ব্যাখ্যা করেছি। এখন আসুন এই জিনিসটা দেখুন, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। একটা চক্র আকারে দেওয়া আছে আমাদের সাইকেলটাকে, তাই না? এটা হচ্ছে সিসি চ্যাটার্জির বই থেকে আমি নিয়েছি। খেয়াল করে দেখুন, আমাদের যে অ্যাট্রিয়ামের ইভেন্টগুলো যদি আমরা এই ভিতরে রাখি, এখন 8টা কোয়াড্রেন্টে আমরা ভাগ করেছি, কেমন, এই পুরো জায়গাটাকে 8টা কোয়াড্রেন্টে ভাগ করেছি। ভাগ করে ভিতরের দিকে আমরা অ্যাট্রিয়ামকে রেখেছি, এই যে লাল দাগের ভিতরে যেগুলো, এটা হচ্ছে অ্যাট্রিয়াম। ঠিক আছে, এখন অ্যাট্রিয়ামের সিস্টলকে আমরা জানি খুবই অল্প পরিমাণ, এই যে এতটুকু 0.1, এই অ্যাট্রিয়ামের সিস্টল এতটুকু, আর বাকি সবটুকু অ্যাট্রিয়ামের ডায়াস্টল। খেয়াল করে দেখুন, অ্যাট্রিয়ামের যখন সিস্টল হচ্ছে, অ্যাট্রিয়ামের সিস্টলের সময় আমাদের হচ্ছে ভেন্ট্রিকুলার লাস্ট র্যাপিড ফিলিং হচ্ছে। ওই যে বললাম যে অ্যাট্রিয়ামের যখন ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, স্লো ফিলিং ফেজ শেষ হয়ে যায়, তখন কি হয়, অ্যাট্রিয়ালের সিস্টল শুরু হয়। ঠিক আছে, আরেকবার বলি, একটু হয়তো গুলিয়ে ফেলেছি। সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার যখন ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, ডায়াস্টেসিস শেষ হয়, তারপরে হচ্ছে লাস্ট র্যাপিড ফিলিং শুরু হয়। এই লাস্ট র্যাপিড ফিলিংটা দেখুন আমাদের অ্যাট্রিয়াল সিস্টলের সাথে কোইনসাইড করছে। আর আমরা জানি কি, এই সময় এই অ্যাট্রিয়ামের সিস্টলের কারণেই অনেক জোরে ব্লাডগুলো হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার ভিতরে চলে আসে, এবং এই সময় একটা হার্ট সাউন্ড ক্রিয়েট হয়, যাকে আমরা বলি ফোর্থ হার্ট সাউন্ড, তাই না? এই যে এইটার কারণে হয়, কারণ এটা হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টলের কারণে অনেক জোরে ব্লাডগুলো আসে, র্যাপিডলি ফিলিং হয়। আর বাকি যে পিরিয়ডগুলো আছে আমাদের অ্যাট্রিয়ামের ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, শুধুমাত্র লাস্ট র্যাপিড ফিলিং ফেজ বাদে বাকি সবগুলো হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সাথে কোইনসাইড করে। খেয়াল করে দেখুন, অ্যাট্রিয়ামের যখন ডায়াস্টল হচ্ছে তখন ভেন্ট্রিকুলার সিস্টল হচ্ছে, আবার ভেন্ট্রিকুলার যখন ডায়াস্টল হচ্ছে অ্যাট্রিয়ামেরও তখন ডায়াস্টল হচ্ছে। ঠিক আছে, এই এতটুকু জানলেই হবে। এই এতটুকু একটু মনে রাখবেন যে অ্যাট্রিয়ামের যখন সিস্টল হয় তখন লাস্ট র্যাপিড ফিলিং ফেজ অফ ভেন্ট্রিকুলার ডায়াস্টল চলে। ঠিক আছে, আচ্ছা, এইখানেও সেম জিনিসটাই চক্রাকারে দেখানো হয়েছে যে অ্যাট্রিয়ামের সিস্টলের সময় আমাদের
ভেন্ট্রিকুলার যে লাস্ট র্যাপিড ফিলিং ফেজ সেটা শুরু হচ্ছে এবং এখানে ফোর্থ থার্ড সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে। তারপরে আমাদের ভেন্ট্রিকুলার সিস্টল শুরু হবে, যখন ফার্স্ট এভি ভালভটা ক্লোজ হবে এখানে একটা হার্ট সাউন্ড পাবো, যেটাকে আমরা বলি ফার্স্ট হার্ট সাউন্ড। এবং তারপরে গিয়ে আমাদের হচ্ছে এভি ভালভটা সেমিলোনার ভালভটা ক্লোজ হবে, যখন হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার ডায়াস্টল শুরু হবে, এটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড। ঠিক আছে, এই চক্রটা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন ইজি। এখন আসুন কী কী ফিজিওলজিক্যাল চেঞ্জ হয় আসলে আমাদের যখন একটা কার্ডিয়াক সাইকেল চলে। তো কার্ডিয়াক সাইকেল চলাকালীন আসলে অনেকগুলো জিনিস হয়। কী হয়, একটা হচ্ছে আমাদের ইন্টারঅ্যাক্টিয়াল যে পেশা সেটা কমা বাড়া হবে, একটা ইন্টারভেন্টিকুলার যে পেশা সেটা বাড়া কমা হবে। ইন্টারভেন্টিকুলার পেশাটা অলরেডি আমি বলেই দিয়েছি, তাই না? আর অ্যাওর্টা, পালমোনারি আর্টারি, জুগুলার ভেইন, এগুলোর ভিতরেও যে প্রেশারগুলো আছে সেগুলো কিন্তু বাড়া কমা হবে। তাছাড়া আমাদের অ্যাট্রিয়াম এবং ভেন্টিকুলার যে ভলিউম আছে ব্লাডে সেটাও কমা বাড়া হবে। এবং আমরা দেখলাম যে হার্ট সাউন্ড প্রডিউস হচ্ছে এবং অ্যাপেক্স বিট প্রডিউস হয়। এবং সাথে আমাদের হচ্ছে পালস প্রোডাকশন হয়, আমাদের ইসিজিতে কিছু সেন্স পাওয়া যায় এবং সার্কুলেটরি কিছু সেন্স হয়। এই সবগুলো সেন্স কিন্তু হচ্ছে আমাদের কার্ডিয়াক সাইকেলের ইভেন্টগুলোর সময় হয়। এটা আমি অলরেডি বলে দিয়েছি যে সিস্টল এবং ডায়াস্টলের সময় কোথায় প্রেশার কোথায় মানে কত থাকে, কেমন 120 থেকে 80 থাকে, চাইলে আরেকটু দেখে নিতে পারেন, এটা তো ইম্পর্টেন্ট না। এখন আসুন এই যে ইভেন্টগুলো হয় আমাদের হচ্ছে যেই কার্ডিয়াক সাইকেলের সময়, এই কার্ডিয়াক সাইকেলের সময় যে ইভেন্টগুলো হয় এগুলোর ভিতরে একটা সুন্দর দেখুন এইরকম একটা শক দেওয়া আছে আমাদের গাইটন বইটাতে ফিজিওলজির, কিন্তু এটা বুঝতে আসলে আমাদের অনেক কষ্ট হয়। তো এখানে সবগুলো যে আমাদের লাগবে তা না, আমি সবগুলোই বলে দিব কম কম করে, কিন্তু সবগুলো আমাদের লাগবে তা না। জাস্ট দুইটা জিনিস অ্যাটলিস্ট আপনাদের বুঝতে হবে, একটা হচ্ছে ভেন্ট্রিকুলার প্রেশার আর একটা হচ্ছে ভেন্ট্রিকুলার ভলিউম, এই দুইটার কী চেঞ্জ হয়। আর এই যে ইকোকার্ডিওগ্রাফি নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, আপনি চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আমাদের পুরো ইসিজির একটা সিরিজে আছে আমার, যদি খুব বেশি ইন্টারেস্টেড হন তাহলে এখানে ফার্স্ট ইয়ারে যদিও লাগে না, ঠিক আছে। আর হার্ট সাউন্ডও নিচে দেওয়া আছে। অ্যাওর্টিক প্রেশার এটা আমি অল্প অল্প করে বলবো, কিন্তু সব থেকে ম্যাক্সিমাম যেটা ইম্পর্টেন্টের জিনিস আমাদের সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার প্রেশারের কী হয় আর ভেন্ট্রিকুলার ভলিউমের কী হয়। তো আমরা ভলিউম দিয়ে প্রথমে শুরু করি, যে আমাদের যে কার্ডিয়াক সাইকেলের সময়গুলো এখানে ভেন্ট্রিকুলার ভলিউমের আসলে কী হয়, কী চেঞ্জ হয়, ঠিক আছে। এখন এই নিচের দিকে এই শকটার নিচের দিকে একটু খেয়াল করুন, ভয় পাওয়ার দরকার নেই, কেমন? আমরা সব মনে করুন মুছে দিয়েছি, শুধু আমরা এই দুইটা জিনিসের দিকে তাকাবো, একটা জিনিসের দিকে তাকাবো, এই নীল লাইনটার দিকে তাকান, এই যে এই নীল লাইন, বাকি সব ভুলে যান। এই নীল লাইনটার দিকে আপাতত আমাদের মাথা ব্যথা, ঠিক আছে। আচ্ছা, তো নিচের দিকে দেখুন এখানে লেখা আছে ডায়াস্টল, এখানে লেখা আছে সিস্টল। তার মানে এই জায়গাটা দূরে দেখুন ডায়াস্টলটা হচ্ছে, এই জায়গাটা দূরে সিস্টলটা হচ্ছে। তো একটা জিনিস খেয়াল করেছেন কিনা যে ডায়াস্টলের সময়টা অনেক বেশি, সিস্টলের সময় তার 3 ভাগের 1 ভাগ বলা চলে, তাই না? তার মানে ডায়াস্টলের সময়টা আমাদের হার্ট বেশি নেয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা একটু আগেই দেখলাম যে অ্যাট্রিয়াল সিস্টল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টল কোইনসাইড করে, আবার ভেন্ট্রিকুলার সিস্টল অ্যাট্রিয়াল ডায়াস্টল কোইনসাইড করে, আবার ভেন্ট্রিকুলার যেই ডায়াস্টল যেই লাস্ট র্যাপিড ফিলিং ফেজ সেটা হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টলের সাথে কোইনসাইড করে। এগুলো আমরা আগেই দেখেছি ওই শকটাতে, তাই না? আচ্ছা, এখন আসি এই যে আমরা যদি ভেন্ট্রিকুলার কথা চিন্তা করি, ভেন্ট্রিকুলার যখন সিস্টল শুরু হবে, কোথায় গেল ভেন্ট্রিকুলার সিস্টল? আচ্ছা, এখান থেকে শুরু করি, কেমন? এখানে ভেন্ট্রিকুলার সিস্টল দেখানো হয়েছে, মানে এটা জাস্ট একটাই কার্ডিয়াক ইভেন্ট, কেমন? মানে এইখান থেকে সিস্টল ডায়াস্টল এই পর্যন্ত শেষ, এখান থেকে আরেকটা সিস্টল শুরু হয়েছে। তো আমি এইটা বাদ দিয়ে আমরা হচ্ছে এই পাশেরটা দেখি, কেমন? তাহলে প্রথমে সিস্টল, তারপর ডায়াস্টল, তারপরে আবার সিস্টল, আবার ডায়াস্টল, এভাবে চলতে থাকছে। তো আমাদের জাস্ট একটা ইভেন্টও দেখতে হবে, এতটুকু আমরা দেখবো, কেমন? ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন আসুন, তাহলে আমাদের প্রথমে কী হবে, আমাদের ভেন্ট্রিকুলার সিস্টল হবে। তো ভেন্ট্রিকুলার সিস্টলের কয়টা পর্যায়ে আমরা জানি? ভেন্ট্রিকুলার সিস্টলের হচ্ছে আমাদের 3টা পর্যায়ের কথা আমরা জানি। প্রথমে কি হয়, আমাদের আইসোমেট্রিক একটা কন্ট্রাকশন হয়, তারপরে ম্যাক্সিমাম ইজেকশন হয়, তারপরে স্লো ইজেকশন হয়, তাই তো? তো আমরা চিন্তা করি যখন আইসোমেট্রিক কন্ট্রাকশনটা চলছিল আমাদের ভেন্ট্রিকলে, তখন তার ভিতরে ভলিউম কি বাড়ছিল নাকি কম ছিল বলুন তো? এই দুইটা দাগের মাঝখানে এতটুকু হচ্ছে আমাদের আইসোমেট্রিক কন্ট্রাকশন, ঠিক আছে? এই দুইটা দাগের মাঝখানে এই এতটুকু হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন। এখন আমাকে বলুন, যখন আইসোমেট্রিক কন্ট্রাকশন চলছিল তখন কি ভেন্ট্রিকুলার ভলিউম বাড়ছিল নাকি কম ছিল? সমান ছিল, তাই তো? কারণ কি, আমাদের এট্রিওভেন্ট্রিকুলার ভালভও ক্লোজ ছিল, সেমিলোনার ভালভও ক্লোজ ছিল। দুইটা ভালভই যেহেতু ক্লোজ ছিল, তাহলে এর ভিতরে ব্লাড যাচ্ছেও না আসছেও না। তার মানে কি, আমাদের যে ভলিউমটা, এই ভলিউমটা সমান আছে। আমি একটু অন্য কালি দিয়ে দেখি, কেমন? ভলিউমটা বাড়েও নি কমেও নি, এই কারণে দেখুন এখানে হচ্ছে সমান দেখা আছে। তার মানে কি, আমাদের আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ডে ভলিউম রিমেইন সেম। কারণ কি, এখানে কার্ডিয়াক মাসেলের শর্টেনিংও হয় না, লেন্থেনিংও হয় না, কোনো ব্লাড আসেও না, কোনো ব্লাড যায়ও না, ঠিক আছে? এই আইসোমেট্রিক কন্ট্রাকশনের সময় কি হয়, আমাদের ভেন্ট্রিকুলার যে ভিতরে যে প্রেশারটা বেড়ে যায়।
এই প্রেশার বাড়ার কারণে এই পিরিয়ডটা শেষ হওয়ার সাথে সাথে কী হয়, আমাদের যে এভি ভাল্বটা হচ্ছে খুলে যায়, সরি সিস্টোলের কথা বলছি, তাই না? এভি ভাল্বটা মানে বন্ধ থাকে, আর আমাদের হচ্ছে সেমিলুনার ভাল্বটা খুলে যায়। সেমিলুনার ভাল্ব যে খুলে যায়, আমাদের যে ব্লাডটা সজোরে বাইরে বেরিয়ে যায়। তাহলে ব্লাড যদি ভেন্ট্রিকল থেকে বাইরে বেরিয়ে যায়, তাহলে এর ভিতরের ভলিউম কি কমবে না বাড়বে? কমবে। এই কারণে দেখুন শার্পলি আমাদের ভলিউমটা কমে যাচ্ছে। বোঝা গেছে? এখন খেয়াল করে দেখুন, যখন ভলিউমটা কমছে, প্রথম দিকে শার্পলি এতটুকু পর্যন্ত কমেছে, এতটুকু পর্যন্ত শার্পলি কমেছে, কিন্তু তারপরে গিয়ে আর শার্পলি না কমে একটু এরকম হয়ে গেছে। দেখুন একটু এরকম হয়ে গেছে, কারণ কি? তারপরে হচ্ছে স্লো ইজেকশন ফেজ। আমরা বলছিলাম স্লো ইজেকশনের সময় প্রেশারটা একটু কমে যায়, এই কারণে ভলিউমটাও আমাদের একটু কমে যায়, তাই না? গেল। তারপরে আসুন হচ্ছে আমাদের ডায়াস্টল। তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় প্রথমে কি প্রোটো ডায়াস্টলিক পিরিয়ড আমাদের জন্য ইম্পর্টেন্ট না। তারপরে আসুন আইসোমেট্রিক রিল্যাক্সেশন হয়। আইসোমেট্রিক রিল্যাক্সেশনের সময় একই জিনিস হয়। কী হয়? এইখানে আমাদের যেই এখানে আমাদের কাহিনী যেটা হয় সেটা হচ্ছে আমাদের এভি ভাল্ব, সেমিলুনার ভাল্ব সবগুলো ক্লোজ, এবং ভেন্ট্রিকল একটা ক্লোজ ক্যাভিটি হিসেবে সে কন্ট্রাকশন করছে, সরি ডাস্ট রিল্যাক্সেশন হচ্ছে, যার ফলে ভিতরে ব্লাড আসছেও না, যাচ্ছেও না। তার মানে কি? তার যে ভলিউম সেটা সেম থাকছে। এই কারণে দেখুন এখানে ভলিউমটা সেম দেখানো হয়েছে, মানে সমান লাইন দেখানো হয়েছে। ঠিক আছে? তারপরেই কি শুরু হবে? ভেন্ট্রিকুলার ফিলিং শুরু হবে। তো প্রথমে কী হবে? র্যাপিডলি ইনফ্লো করবে। র্যাপিডলি ইনফ্লো করলে কী হবে? ভেন্ট্রিকুলার ভলিউম র্যাপিডলি বাড়তে থাকবে। তাহলে র্যাপিড ইনফ্লো ফেজে দেখুন এইরকম একটু ভলিউমটা বেড়ে গেছে, এই যে ভলিউমটা বেড়ে গেছে। তারপরে কি? তারপরে হচ্ছে আমাদের ডায়াস্টেসিস ফেজে কী হবে? ভলিউমটা বাড়বে, কিন্তু প্রেশারটা অত থাকবে না। তো আস্তে আস্তে ভলিউমটা তখনও বাড়ছে। লাস্ট র্যাপিড ফিলিং ফেজে আমাদের কী হবে? অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন হবে। অ্যাট্রিয়ামের কন্ট্রাকশনের কারণে ব্লাডটা আরও সজোরে আসবে, এই কারণে দেখুন আরেকটু বেড়ে গেছে। বেড়ে গিয়ে কী হবে? আরেকটা সাইকেল শুরু হবে। আরেকটা সাইকেলে কী হবে? আবারও আইসোমেট্রিক কন্ট্রাকশন, আবারও ম্যাক্সিমাম ইজেকশন, স্লো ইজেকশন, আবারও সেই আইসোমেট্রিক রিল্যাক্সেশন, আবারও এইভাবে চলতে থাকবে। তাহলে এইভাবে ভলিউমটা চেঞ্জ হচ্ছে। আমি আশা করি বোঝাতে পেরেছি। তাহলে প্রথম দিকে আইসোমেট্রিক কন্ট্রাকশন, যখন ভলিউমের কোনো চেঞ্জ হচ্ছে না, সমান থাকছে। তারপরে ম্যাক্সিমাম ইজেকশন, ভলিউম কমতে কমতে একটা সময় গিয়ে স্লোলি কমে যাচ্ছে, এটাকে আমরা বলি স্লো ইজেকশন। তারপরে আইসোমেট্রিক রিল্যাক্সেশন, ভলিউম চেঞ্জ হচ্ছে না। তারপরে র্যাপিড ইনফ্লো, খুব জোরে ইনফ্লো হচ্ছে। তারপর ডায়াস্টেসিস, আস্তে ইনফ্লো হচ্ছে। আবার র্যাপিড ইনফ্লো, লেট র্যাপিড ইনফ্লো, খুব জোরে ইনফ্লো হচ্ছে। এটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার ভলিউম। বোঝা গেছে? তাহলে এইটা যদি বুঝে থাকেন, তাহলে এইটা এবার আমরা কেটে দিচ্ছি। মনে করুন এইটা আবার আমরা ভুলে গেছি, আমরা কিছু জানি না এটা। এখন আমরা দেখব হচ্ছে ভেন্ট্রিকুলার প্রেশারের কী চেঞ্জ হয়। ভেন্ট্রিকুলার প্রেশারটা আমরা দেখব। তাহলে ভেন্ট্রিকুলার প্রেশারের কী চেঞ্জ হয়? ভেন্ট্রিকুলার প্রেশারটাও একইভাবে আমরা যদি চিন্তা করি, যে আমরা মনে করি এখানে সিস্টোলটা শুরু হয়েছে এবং ডায়াস্টোল এইটা, এবং আমরা জানি যে সিস্টোলের যে সময়টা এটা ডায়াস্টোলের সময় থেকে কম। তো এই লাল লাইনটার দিকে খেয়াল করবেন, এই যে এই লাল লাইনটা, কেমন এই লাল লাইন খেয়াল করে দেখুন। প্রথম যেই ফেজটা থাকে আমাদের ভেন্ট্রিকুলার যেই কন্ট্রাকশন, তার নাম কি? আইসোমেট্রিক কন্ট্রাকশন। আইসোমেট্রিক কন্ট্রাকশনে কী হয়? আমাদের ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট করে, কিন্তু ক্লোজড ক্যাভিটি হিসেবে। এখানে মাসেলের শর্টেনিংও হয় না, লেন্থেনিংও হয় না, কিন্তু কন্ট্রাকশন তো করছে। কন্ট্রাকশন যদি করে, তাহলে ভিতরের যেই প্রেশার কি শার্পলি রাইজ করবে না? এই কারণে দেখুন আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজে আমাদের প্রেশারটা শার্পলি রাইজ করে গেছে। দেখা যাচ্ছে কি? নাকি নীল কালি দিব? এই যে শার্পলি রাইজ করছে। ঠিক আছে? তাহলে এখানে ছিল, এখান থেকে শার্পলি রাইজ করে দেখুন 80 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত এসেছে। বুঝে গেছে? তাহলে আইসোমেট্রিক কন্ট্রাকশন পেতে ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করছে, যদি মাসেল শর্টেনিং হচ্ছে না, কিন্তু ভিতরে প্রেশারটা তো বাড়ছে। আমরা তো প্রেশারই দেখছি ভেন্ট্রিকলতে, তাহলে ইন্টারভেন্ট্রিকুলার প্রেশার বাড়ছে। ইন্টারভেন্ট্রিকুলার প্রেশার বাড়ার পরে কী হবে? ম্যাক্সিমাম ইজেকশন ফেজে কী হচ্ছে? আমাদের যে ব্লাডগুলো ভেন্ট্রিকুলার ভিতরে আছে, এই ব্লাডগুলো এখন র্যাপিডলি বাইরে আউটফ্লো করে দিবে বা ইজেকশন করে দিবে। তো ফার্স্ট যেই র্যাপিড ইজেকশন আছে বা ম্যাক্সিমাম ইজেকশনের সময় কী হয়? ব্লাড বেরিয়ে যাচ্ছে, তারপরে এই প্রেশারটা বাড়ছে কেন? এর কারণ হচ্ছে এখানে ব্লাড তো আউটফ্লো হচ্ছেই, কিন্তু আউটফ্লো থেকে ভেন্ট্রিকুলার যে পাওয়ার অফ কন্ট্রাকশন সেটা বেশি। তার মানে এখানে কি জিনিসটা এরকম হচ্ছে যে আউটফ্লো ইজ লেস দ্যান পাওয়ার অফ কন্ট্রাকশন। তাহলে ভেন্ট্রিকুলার মাসেল যে জোরে কন্ট্রাক্ট করছে তার থেকে কম জোরে হচ্ছে এখানে আউটফ্লো হচ্ছে, এই কারণে এখানেও প্রেশারটা বাড়ছে। ঠিক আছে?
তার পরবর্তী ফেজে কী হচ্ছে, আমাদের আউটফ্লোটা বেশি হচ্ছে কিন্তু কন্ট্রাকশন পাওয়ারটা কমে যাচ্ছে, এই কারণে প্রেশারটা ফল করছে। তাহলে এটা ছিল হচ্ছে মানে আমাদের ভেন্ট্রিকলের সিস্টোলের সময় কী হলো, প্রথমে হচ্ছে আমাদের আইসোমেট্রিক কন্ট্রাকশন, যেখানে প্রেশারটা শার্পলি রাইজ করলো। তারপরে ম্যাক্সিমাম ইজেকশন, এখানে হচ্ছে আউটফ্লো ইজ লেস দ্যান পাওয়ার অফ কন্ট্রাকশন, যার ফলে প্রেশার রাইজ করলো। তারপরে আউটফ্লো ইজ মোর দ্যান পাওয়ার অফ কন্ট্রাকশন, তার ফলে প্রেশারটা ফল করলো। এখন আসুন আইসোমেট্রিক ভলিওমেট্রিক রিল্যাক্সেশন। আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ডে কী হয়, আমি বলেছি যে এখানে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভও ক্লোজ থাকে, সেমিলুনার ভালভও ক্লোজ থাকে, এবং ভেন্ট্রিকল একটা ক্লোজ ক্যাভিটি হিসেবে রিল্যাক্সেশন করে। ভেন্ট্রিকল যদি ক্লোজ ক্যাভিটি হিসেবে রিল্যাক্সেশন করে তাহলে কী হবে, ভিতরের প্রেশারটা ফল করবে, নেগেটিভ প্রেশার ক্রিয়েট হবে। এখানে দেখুন প্রেশারটা শার্পলি ফল করছে, বোঝা গেল? তাহলে প্রেশার ফল করলো। তারপরে কী হবে, তারপরে হচ্ছে আমাদের ইনফ্লো হবে। তো ব্লাডের ইনফ্লো যখন হয় তখন প্রেশারটা আস্তে আস্তে বাড়ার কথা, তাই না? তো এত আস্তে ইনফ্লো হয়, মানে যদিও র্যাপিড ইনফ্লো হয় কিন্তু এত বেশি পরিমাণ নেগেটিভ প্রেশার ক্রিয়েট হয়, মানে অনেক বেশি পরিমাণ হচ্ছে আমাদের এখানে নেগেটিভ প্রেশারটা ক্রিয়েট হয়। তাহলে নেগেটিভ প্রেশার যদি ক্রিয়েট হয়, যত জোরে আপনি ব্লাড পাম্প করেন না কেন, এইটা গিয়ে আলটিমেটলি প্রেশারটা এখানে বাড়াতে পারবে না। এই কারণে প্রেশারটা যদিও বাড়ে কিন্তু অল্প পরিমাণ বাড়ে, খুব বেশি বাড়ে না, ঠিক আছে? তাহলে প্রেশারটা অল্প পরিমাণে বেড়ে যাবে কিন্তু খুব বেশি বাড়বে না। এই কারণে দেখুন মোটামুটি ফ্ল্যাট লাইন দেখানো হয়েছে। এটা ডায়াস্টেসিসের ক্ষেত্রেও সত্য, আবার হচ্ছে আমাদের র্যাপিড ইনফ্লোর ক্ষেত্রেও সত্য। তাহলে কাহিনিটা কী হচ্ছে, এখানে অবশ্যই ভেন্ট্রিকুলার ফিলিং হচ্ছে প্রেশারটা বাড়ছে, কিন্তু আগে থেকে যে নেগেটিভ প্রেশার ছিল, নেগেটিভ প্রেশারটা অলরেডি অনেক বেশি, সুতরাং প্রেশার বাড়িয়েও লাভ নেই, এই কারণে প্রেশারটা খুব বেশি বাড়ছে না। কিন্তু লেট র্যাপিড ইনফ্লো যখন হচ্ছে তখন কী হয়, অ্যাট্রিয়াল সিস্টোলের সাথে কনসাইড করে। এখন অ্যাট্রিয়াল সিস্টোল যেহেতু হচ্ছে, সুতরাং প্রেশারটা নেগেটিভ প্রেশারকে ওভারকাম করে চলে যাচ্ছে, এই কারণে একটু আপওয়ার্ড ডিফ্লেকশন দেখা যাচ্ছে প্রেশারে, ঠিক আছে? তাহলে এইটা ছিল আমাদের ভেন্ট্রিকুলার প্রেশার। তাহলে প্রথমে বাড়লো, তারপরে কমলো, মোটামুটি সমান থাকলো, তারপরে অ্যাট্রিয়ামের সিস্টোলের কারণে লাস্ট র্যাপিড ইনফ্লো ফেজে আবারও বাড়লো, তারপরে নতুন একটা সাইকেল শুরু হবে, ঠিক আছে? এইভাবে। তাহলে এটা ছিল ভেন্ট্রিকুলার প্রেশার, আমি আশা করি বোঝাতে পেরেছি। ওকে, এখন আসুন আমাদের হার্ট সাউন্ড নিয়ে তো আলাদা করে কোনো কিছু বলার নেই। আমরা আগেই বলেছি যে যখন আমাদের ভেন্ট্রিকুলের কন্ট্রাকশনটা শুরু হবে, ভেন্ট্রিকুলের কন্ট্রাকশন শুরু হওয়া বা সিস্টোল শুরু হওয়ার আগেই যাতে ব্লাডটা আবারও ব্যাকফ্লো করে অ্যাট্রিয়ামে ফিরে না যায়, এই কারণে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটা ক্লোজ হয়ে যাবে। দেখুন সিস্টোলের ঠিক শুরুতেই, সিস্টোল এখানে শুরু হচ্ছে, সিস্টোলের শুরুতেই এইখানে হচ্ছে আমাদের ভালভটা ক্লোজ হয়ে গেল। এই যে এবি ভালভ ক্লোজের জন্য একটা হার্ট সাউন্ড পেলাম আমরা, এটাকে আমরা বলি ফার্স্ট হার্ট সাউন্ড। কেন পাচ্ছি? অনসেট অফ ভেন্ট্রিকুলার সিস্টোলের কারণে। ভেন্ট্রিকুলার সিস্টোল যখন শেষ হলো তখন ভেন্ট্রিকুলার ডায়াস্টোল শুরু হবে। ডায়াস্টোলের সময় কী হবে, আমাদের হচ্ছে সেমিলুনার ভালভটা ক্লোজ হতে হবে, না হলে কী হবে, ব্লাড তো আবার ব্যাকফ্লো করে ভেন্ট্রিকুলে ফিরে আসবে, রিগার্গিটেশন হবে, তাই না? এইটা যাতে না হয় সেই কারণে আমাদের সেমিলুনার ভালভটা ক্লোজ হয়ে যাচ্ছে। এটা কখন হচ্ছে, আমাদের ভেন্ট্রিকুলার যখন ডায়াস্টোল শুরু হচ্ছে, এই সময় সেমিলুনার ভালভের ক্লোজের কারণে একটা সাউন্ড আমরা পাই, এটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড। তারপরে আইসোমেট্রিক আমাদের রিল্যাক্সেশন হয়, আইসোমেট্রিক রিল্যাক্সেশনের পরে ফার্স্ট র্যাপিড ইনফ্লো হয়। ফার্স্ট র্যাপিড ইনফ্লো পিরিয়ডে অনেক বেশি ব্লাড জোরে হ্রাস করার কারণে আমাদের একটা টার্বুলেন্স ক্রিয়েট হয় আমাদের ভেন্ট্রিকুলার ওয়ালের সাথে ব্লাডের। এই টার্বুলেন্সের কারণে আমরা একটা হার্ট সাউন্ড পাই, এটাকে আমরা বলি থার্ড হার্ট সাউন্ড, ঠিক আছে? এবং লেট র্যাপিড ইনফ্লো ফেজে এইখানে দেখা যায় আরও একবার খুব জোরে আমাদের অ্যাট্রিয়ালের সিস্টোলের সাথে কোইনসাইড করার কারণে ব্লাডগুলো আমাদের ভেন্ট্রিকুলে গিয়ে সজোরে আঘাত করে, এখানে আমরা আরেকটা হার্ট সাউন্ড পাই, এটাকে আমরা বলি ফোর্থ হার্ট সাউন্ড, ঠিক আছে? তাহলে এই হার্ট সাউন্ড এতটুকুই। আর ইসিজি নিয়ে তো আমরা বলেছি, তাহলে আমাদের ফোনোকার্ডিওগ্রাম শেষ, আমাদের ভেন্ট্রিকুলার ভলিউম শেষ, আমাদের ভেন্ট্রিকুলার প্রেশার শেষ, আমাদের ইকোকার্ডিওগ্রাম তো বললামই এখানে আমরা দেখব না। এখন বাকি থাকে কি, অ্যাট্রিয়াল প্রেশার আর অ্যাওর্টিক প্রেশার। তো অ্যাওর্টিক প্রেশারটা নিয়ে আমাদের আসলে অত মাথা ঘামানোর দরকার নেই, কিন্তু অ্যাট্রিয়াল প্রেশারের সাথে আমাদের কিছু চেঞ্জ হয়, এটা একটু আপনাদেরকে বলে দিই, কেমন? এটা খুব বেশি যে গুরুত্বপূর্ণ তা না, কিন্তু এটা একটু মনে রাখার চেষ্টা করতে পারেন। নট নেসেসারি যে মনে রাখতেই হবে বা অনেক বেশি গুরুত্বপূর্ণ এরকম কোনো কিছু না, তো যদি মনে রাখতে পারেন ভালো, না রাখতে পারলে কোনো প্রয়োজন নেই, ভুলে যান। ওকে, আচ্ছা আসি তাহলে এবার নিচেরগুলো সবগুলো ভুলে যান। এবার আমরা আসি হচ্ছে অ্যাট্রিয়ামের যেই প্রেশার, অ্যাট্রিয়ামের প্রেশারটা কী চেঞ্জ হবে, এই যে এটা ইম্পর্টেন্ট না, আগেই বলে দিচ্ছি, কেমন? জাস্ট এই ডটেড লাইনটার দিকে তাকান, কেমন? ডটেড লাইনটার দিকে তাকান, দেখুন আমরা এইখান থেকে শুরু করি, কারণ কি, এটা হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টল, যখন হচ্ছে আমাদের লেট র্যাপিড ফিলিং ফেজটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার ডায়াস্টলের। তো এই অ্যাট্রিয়ামের সিস্টলের সময়
কি হবে, আমাদের যেই এভি ভাল্বটা খুলে যাবে, ঠিক আছে, এবং একটা শার্প রাইজ পাবেন এরকম। দেখুন এই যে ডটেড লাইনটা আছে, ডটেড লাইনটা এরকম শার্প একটা রাইজ আছে, তাই না? ডটেড পয়েন্ট পেয়ে নিয়ে আমি নিই, এই যে দেখুন শার্প একটা রাইজ আছে। এই যে একটা মানে অ্যাট্রিয়াল প্রেশারে যখন হচ্ছে আমাদের অ্যাট্রিয়াল সিস্টল হয়, তখন যে প্রেশারের একটা শার্প রাইজ হয়, এই প্রেশারের শার্প রাইজের কারণে এখানে আমরা একটা ওয়েভ পাই। এই ওয়েভটাকে আমরা বলি হচ্ছে এ ওয়েভ। কি বলি? এ ওয়েভ। তাহলে এ ওয়েভ কেন হইলো আমাদের অ্যাট্রিয়াল প্রেশারে? এটা হলো হচ্ছে অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের কারণে বা অ্যাট্রিয়াল সিস্টলের কারণে, ঠিক আছে? এই এ ওয়েভটা যাওয়ার পরে কি হয়, আমাদের অ্যাট্রিয়াল সিস্টল শেষ হবে, অ্যাট্রিয়াল ডায়াস্টল হবে। অ্যাট্রিয়াল ডায়াস্টলের সময় দেখা যায় যে ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করা শুরু করে, তাই না? তো ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করা শুরু করে তখন দেখা যায় যে আমাদের অ্যাট্রিয়ামের একটা আপর ডিফ্লেকশন অফ ওয়েভ পাই আমরা, এই যে এইটা, এই ওয়েভটাকে আমরা বলি হচ্ছে সি ওয়েভ। এখন ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করে তখন অ্যাট্রিয়ামের কী হবে, অ্যাট্রিয়ামের ডায়াস্টল হবে, তাহলে অ্যাট্রিয়ামের ভিতরে ব্লাডগুলো আসতে থাকবে। ব্লাড যদি অ্যাট্রিয়ামের ভিতরে আসতে থাকে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, পালমোনারি ভেইন্স দিয়ে, তাহলে কী হবে, অ্যাট্রিয়ামের প্রেশারটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এই প্রেশার বাড়ার কারণে এখানে অ্যাট্রিয়ামের প্রেশারটা অল্প একটু উপরের দিকে বেড়ে যায়। উপরের দিকে বেড়ে যায় বলে এখানে আমরা একটা ওয়েভ পাই, এটার নামই হচ্ছে সি ওয়েভ। সি ওয়েভ কী রিপ্রেজেন্ট করে, যে এখানে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন শুরু হচ্ছে বা অ্যাট্রিয়ামের ডায়াস্টল শুরু হচ্ছে, ঠিক আছে? এখন এই প্রেশারটা যেহেতু ভেন্ট্রিকুলার অ্যাট্রিয়ামের ডায়াস্টল চলছে, তাহলে প্রেশারটা আস্তে আস্তে বাড়বে ভিতরে, কারণ কি ব্লাড ইনফ্লো হচ্ছে, ভলিউমটা বাড়ছে, ভলিউম যদি বাড়ে প্রেশারও বাড়বে। বাড়তে 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 যখন গিয়ে আমাদের এন্ড অফ ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন যখন শেষ হবে, এন্ড অফ ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বা ভেন্ট্রিকুলার সিস্টল যখন শেষ হবে, তখন কী হবে, আমাদের আবারও অ্যাট্রিয়াল সিস্টল শুরু হবে আর ভেন্ট্রিকুলার ডায়াস্টল শুরু হবে। সেই সময় গিয়ে এখানে আর একটা শার্প রাইজ অফ ব্লাড প্রেশার পাবেন, এইটাকে বলা হয় ভি ওয়েভ। তাহলে এই তিনটা ওয়েভের কথা মনে রাখতে হবে। এ ওয়েভ কেন হচ্ছে, অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের কারণে। সি ওয়েভ কেন হচ্ছে, আমাদের ভেন্ট্রিকুল এখানে বিগিন টু কন্ট্রাক্ট। আর ভি ওয়েভ কেন হচ্ছে, আমাদের ভেন্ট্রিকুলের কন্ট্রাকশন শেষ হচ্ছে। এই তিনটা জিনিস জানলেই হবে, ঠিক আছে, আর কিছু লাগবে না। আর অ্যাওর্টিক প্রেশার কী হবে, অ্যাওর্টিক প্রেশার আমাদের জন্য অত গুরুত্বপূর্ণ না। আমি প্রেশারটা কোথাও একটু লিখে রেখেছিলাম, একটু দেখি না। এই যে সিস্টলের সময় অ্যাওর্টিক প্রেশারটা 120 হয় আর ডায়াস্টলের সময় 80 এর মতো থাকে, এটা একটু মনে রাখেন, আর এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। তাহলে এই শখটাও আমাদের শেষ। তাহলে আমাদের গাইটন এবং গ্যানংয়ে যতটুকু ছিল এবং সিসিজেরাজি থেকে আমি এইটা ব্যাখ্যা করে দিয়েছি আর কি, যে আমাদের কার্ডিয়াক সাইকেলটা কীভাবে হয়। আমার মনে হয় না এখানে আর কোনো কিছুর প্রয়োজন আছে। আর হার্ট সাউন্ড নিয়ে তো আমি বলেই দিয়েছি। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা একটু বড় হয়ে গেল, তবে আমি আশা করছি কিছুটা হলে আপনাদের মাথায় ঢুকিয়ে দিতে পেরেছি। সালামু আলাইকুম।